সাক্ষ্য আইনের খণ্ড সম্পর্কে একটু ধারণা দেব প্রথমত, তারপরে আজকের পড়ার মধ্যে ঢুকবো। এটা 5 মিনিট লাগবে। যাদের কাছে আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটা আছে, তারা ওই বইয়ের মধ্যে যাবেন, কারণ ওটা বিস্তারিত বই। ওই বইয়ের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে কি আছে। আমি একটু বলতেছি, আপনারা একটু প্রথমত লিখেন। এখানে আপনি লেখেন প্রথম খণ্ড। এখানে আলোচনা করা হয়েছে প্রাসঙ্গিকতা নিয়ে। প্রথম খণ্ডের মধ্যে আলোচনা আছে প্রাসঙ্গিকতা নিয়ে। ঠিক আছে? জি তাহলে আপনারা লিখেন যে প্রথম খণ্ড সমান সমান প্রাসঙ্গিকতা। প্রথম খণ্ড সমান সমান প্রাসঙ্গিকতা। ঠিক আছে? জি জি আচ্ছা, এটা লিখতে কি হবে, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর হবে। লিখিত এমসিকিউ সব জায়গায় আপনি একটা ক্লিয়ার ভিশন পাবেন। তাইলে লেখেন প্রথম খণ্ড সমান সমান প্রাসঙ্গিকতা। জি আর যেটা আপনার শুরু হয়েছে ধারা 1 থেকে 55 হইলেও প্রাসঙ্গিকতার বিষয়টা শুরু হয়েছে 5 থেকে 55 পর্যন্ত। জি 5 থেকে 55 জি পর্যন্ত এখানে জি যতগুলা বিষয় আছে সবগুলা বিষয়ই প্রাসঙ্গিকতা। ঠিক আছে? জি এখানে যতগুলা বিষয় আছে সবগুলা বিষয়ই প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করছে। এখন একটু ফাঁক দিয়ে লিখেন দ্বিতীয় খণ্ড সমান সমান। দ্বিতীয় খণ্ড সমান সমান এই যে আমরা প্রথম খণ্ডের মধ্যে আপনার বিচার্য বিষয় ধারা 5, তারপর 6 থেকে একদম 55 পর্যন্ত প্রাসঙ্গিক যে বিষয়গুলা, যেমন ঘটনার প্রাসঙ্গিকতা, স্বীকৃতির প্রাসঙ্গিকতা, স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা, বিবৃতির প্রাসঙ্গিকতা, রায়ের প্রাসঙ্গিকতা, বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা, চরিত্রের প্রাসঙ্গিকতা, এগুলো সব প্রাসঙ্গিক বিষয়গুলা এই জায়গাটাতে আপনি পাবেন। পরীক্ষায় প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্ন পাইলে আপনার ব্রেন যেন এই 6 থেকে 55 মধ্যেই কি ঘোরাফেরা করে, এর বাইরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এখন এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন প্রাসঙ্গিকতা নিয়ে, দ্বিতীয় খণ্ডের মধ্যে দেখবেন এই যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়গুলা যেগুলো আমরা প্রথম খণ্ডে পড়ে আসছি, এগুলা কিভাবে প্রমাণ করতে হয় এই বিষয়টা আলোচনা করছে দ্বিতীয় খণ্ডে। একদম আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় খণ্ডে আমরা দেখব বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়গুলা কিভাবে প্রমাণ করতে হবে এই বিষয়টা। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়গুলা কিভাবে প্রমাণ করতে হবে এই বিষয়গুলা। তো আপনার কোনো একটা বিষয় প্রমাণ করতে হলে কিভাবে প্রমাণ করতে হয়? সাধারণত দলিল দিয়ে প্রমাণ করতে হয়, অথবা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়। সেটা হতে পারে আপনার দালিলিক সাক্ষ্য, হতে পারে প্রাথমিক এভিডেন্স, হতে পারে সেকেন্ডারি এভিডেন্স, সরকারি দলিল, বেসরকারি দলিল, বিভিন্ন কিছু নিয়ে আমাদের দ্বিতীয় খণ্ডে আলোচনা করা আছে। আরেকটা বিষয় আলোচনা করা আছে যেগুলো প্রমাণ করার দরকার নাই, জুডিশিয়াল নোটিশ। তাহলে আপনার বেসিক বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডের বিষয়টা? জি তাহলে প্রথম খণ্ডে আমরা পড়ছি কিছু সংজ্ঞা। ঠিক আছে? প্রমাণিত, অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত। হ্যাঁ, এটা 3 ধারাতে আপনি পাবেন। আর প্রাসঙ্গিকতা। তাহলে লিখে রাখেন প্রথম খণ্ড সমান সমান বেশ কিছু সংজ্ঞা প্লাস প্রাসঙ্গিকতা। এটা 1 থেকে 55। দ্বিতীয় খণ্ড সমান সমান এই যে প্রথম খণ্ডের যে প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয়, এগুলা কি দিয়ে প্রমাণ করতে হয় এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছে। মানে দলিল সংক্রান্ত বিষয়গুলা, মৌখিক সাক্ষ্য সংক্রান্ত বিষয়গুলা, দালিলিক সাক্ষ্য সংক্রান্ত বিষয়গুলা, সরকারি দলিল, বেসরকারি দলিল, দলিল সম্পর্কে অনুমান। ঠিক আছে? দলিল সম্পর্কে অনুমান। তারপরে আপনার দলিল মৌখিক সাক্ষ্যকে বর্জন করে জুডিশিয়াল নোটিশ, এই বিষয়গুলো দ্বিতীয় খণ্ডের মধ্যে আলোচনা করা আছে। তার মানে দালিলিক সাক্ষ্য থেকে যদি কোনো প্রশ্ন আসে, আপনার ব্রেন অটোমেটিক চলে যাবে 56 থেকে 100 ভিতরে, এর বাইরে হবে না। সেটা রিটেন হোক আর এমসিকিউ হোক, এটা আপনি গেস করতে পারবেন, প্রশ্ন অনুমান করতে পারবেন যে এই বিষয়টা এই জায়গা থেকে আসছে। আর এটা যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাইলে আপনি সব সার্চ করতে হবে। ঠিক আছে? আপনি যদি জানেন যে আলমারির এই ড্রয়ারের ভিতরে স্বর্ণ থাকে, এই ড্রয়ারের ভিতরে
কাপড় থাকে, এই ড্রয়ারের ভিতরে আপনার অন্যান্য কিছু থাকে। তাহলে আমি যদি বলি স্বর্ণ নিয়ে আসেন, তাহলে আপনার সব ড্রয়ার খোলার দরকার নাই, স্পেসিফিক ড্রয়ারে গেলে আপনি স্বর্ণটা পেয়ে যাবেন। ঠিক পরীক্ষার প্রশ্ন এরকম, সময় কম থাকে, সেই জন্য আপনাকে স্পেসিফিক জায়গাতে সাথে সাথে আপনার ব্রেনটাকে সুইচ করতে হবে এবং গিয়ে আপনাকে খুঁজে বের করে আনতে হবে। এই জন্য অধ্যায়, খণ্ড, এই সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। বুঝছেন কি না? আচ্ছা, জি তারপরে চলে যান তৃতীয় খণ্ড। এই যে প্রথম খণ্ডের মধ্যে বিচার্য বিষয়, প্রথম খণ্ডের মধ্যে প্রাসঙ্গিকতা, দ্বিতীয় খণ্ডে প্রাসঙ্গিকতা বিষয়, বিচার্য বিষয় কি দিয়ে প্রমাণ করতে হয়? কোনো কিছু প্রমাণ করতে হলে অবশ্যই মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, এগুলা দিয়ে প্রমাণ করতে হয়। আচ্ছা, তারপরে কিভাবে প্রমাণ করতে হয়, ঠিক আছে? আপনি সাক্ষ্যটা, তারপর বিচারটা কিভাবে প্রমাণ করবেন, এটা বলছে তৃতীয় খণ্ডের মধ্যে। এখানে প্রমাণের দায়ভার আছে, কে প্রমাণ করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনটা আগে হবে, জবানবন্দি আগে হবে, তারপরে কি হবে, জেরা হবে, তারপরে দরকার হয় পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরা, এই বিষয়গুলো আসবে। তাহলে আগে তো জেরা হয় না, আগে জবানবন্দি। এটা কোথায় আছে? এই জায়গাতে, এই তৃতীয় খণ্ডের মধ্যে আপনি দেখতে পাবেন। পাশাপাশি প্রতিবন্ধকতা, অ্যাস্টপেল নিয়ে কথাবার্তা বলছে, সাক্ষীর যোগ্যতা অযোগ্যতা নিয়ে কথাবার্তা বলছে, লিডিং কুশন কুশন নিয়ে কথাবার্তা বলছে, বৈরী সাক্ষী বা হস্টেল এভিডেন্স নিয়ে কথাবার্তা বলছে, রিফ্রেশিং মেমোরি নিয়ে কথাবার্তা বলছে। এই যে প্রাথমিক একটা বিষয়, টোটাল আপনার ইয়ের উপর, মানে আপনার কিসের, টোটাল বিষয়ের উপর এই প্রাথমিক নলেজটা আপনার থাকতে হবে। এটা গত ক্লাসে বলা হয় নাই, গত ক্লাসে জাস্ট হচ্ছে প্রশ্ন চলে গেছি। আজকে বেসিক জিনিস বলছি, আরো আসবে ধীরে ধীরে, আমরা আরো বিষয়গুলো আলোচনা করব। তাহলে 1 থেকে 55, 55, 56 থেকে 100, আর হচ্ছে 101 থেকে একদম 167 পর্যন্ত, এই কি কি আছে এই বিষয়টা আপনি হচ্ছে মাথায় রাখতে হবে। তারপরে আপনার পড়াটা ইজি হবে। বুঝাইতে পারছি? জি। তাহলে আমাকে একজন বলেন প্রথম খণ্ডে কি আছে, আর বাকিরা শুনেন একটু। প্রথম খণ্ডে আছে প্রাসঙ্গিকতা। আপনার নামটা কি? আমার নাম মান্নান। ঠিক আছে, মান্নান ভাই। কোথা থেকে বলছিলেন? মাদারীপুর। মাদারীপুর। মান্নান ভাই বলেন প্রথম খণ্ডে কি আছে? প্রথম খণ্ডে আছে প্রাসঙ্গিকতা, যা 5 থেকে 55 ধারা আর কি। হুম এই খণ্ডে আছে যে আইনের ব্যবহৃত শব্দগুলোর সংজ্ঞা প্রদান করা হচ্ছে, এবং দ্বিতীয় অধ্যায়ে যেটা কি, মানে প্রথম খণ্ডের হুম মধ্যে দ্বিতীয় অধ্যায় যেটা কি, হুম 55 হুম থেকে 5 থেকে 55 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক বিষয়গুলো বলা হয়েছে আর কি। হুম। এখানে ঠিক বলা আছে আছে। ঘটনার প্রাসঙ্গিকতা, ধারা 5 থেকে 16। এখানে বলা আছে স্বীকৃতি ধারা 17 থেকে 31, আচ্ছা, অপরাধ ওইটা বলার দরকার নাই, স্বীকারোক্তি। ওইটা পরে আমরা জি। দেখবো। দ্বিতীয় খণ্ডে কি আচ্ছা, আছে? দ্বিতীয় খণ্ডে আছে হলো আহ ধারা হলো 56 থেকে 100। না, ধারা না, এখানে বলা এটা আছে, আপনারা ভুল করেন কেন, ধারা পড়বেন না আগে। আচ্ছা আপনি আচ্ছা দেখবেন টপিক কি আছে, এই টপিক গুলো আচ্ছা, মাথায় রাখবেন, তারপরে টপিকটা হ্যাঁ, হলো যে এখানে বিচার্য বিষয় আর হলো প্রাসঙ্গিক বিষয়গুলো কি দ্বারা প্রমাণ করতে হবে, এই কথাটা বলা আছে দ্বিতীয় খণ্ডে। এক্স্যাক্টলি। আপনার নামটা কি? আমি মান্নান। হ্যাঁ, মানান ভাই বলেন। আচ্ছা, আর এটা হলো বলা আছে দ্বিতীয় খণ্ডে। আর তৃতীয় খণ্ডে বলা আছে যে প্রমাণ উপস্থিত করতে হলে কে এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থিত উপস্থিত করতে হবে, এই বিষয়টা বলা করতে আছে হলো হবে। তৃতীয় খণ্ডে। জি। তো দ্বিতীয় খণ্ডে যেটা বলছেন, যে জি। প্রমাণ, যে বিষয়গুলো প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হয়, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য দ্বারা, দালিল সাক্ষ্য দ্বারা, সরকারি দলিল। ঠিক আছে? হ্যাঁ, এই আপনি ব্যাপারে সরকারি দলিল শুধু সম্পর্কে অনুমান সাক্ষ্য এগুলা। আইন বাদ দেন, আপনি নর্মালি কোনো কিছু প্রমাণ করতে হলে কি ডকুমেন্টস দেন না? এই যে দেখেন অবশ্যই আমার অবশ্যই সার্টিফিকেট, এটা, অবশ্যই। এই জি বিষয়টাই জি জি দ্বিতীয় খণ্ডে। জি তাহলে জি জি। দালিলিক কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন আসে, আপনার ব্রেন কোথায় চলে যাবে? আমার 56 ব্রেন থেকে চলে যাবে 100, দ্বিতীয় খণ্ডের 56 থেকে 100 ধারার মধ্যে। এর মধ্যে আপনাকে খেলতে হবে, অন্যদিকে জি যাওয়ার দরকার নাই। এই জি জন্য জি এটা জি জানা তো জরুরি। রিটেন জি এমসিকিউ বোথ, ফর বোথ। তৃতীয় জি। খণ্ডে আছে কি, ওই যে প্রমাণের দায়ভার আছে, তারপরে দায়ভার আছে। জি কোনটা আগে জি হবে, জবানবন্দি আগে জি। হবে, এই বিষয়গুলো, হুম। জেরা পরে পুনর্জবানবন্দি, আরো কিছু জি। বিষয়, এস্টোপেল, এস্টোফেল আছে। সাক্ষীর যোগ্যতা, হুম লিডিং কোয়েশ্চেন, হুম এই যে টপিক গুলা, এগুলা জি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন, হুম। ইউ হ্যাভ টু মেমোরাইজ। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এখানে ওই যে যেটা বিবাহ সম্পর্কে, তারপরে যে এস্টোপেল, হুম তারপর হুম সাক্ষীর হুম। সংখ্যাত, বোবা ওকে সাক্ষী। ওকে হ্যাঁ জি, ওকে ওকে রাষ্ট্রীয় ব্যাপারে ওকে। সাক্ষী এগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সবাই এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে নিব। প্রথমত যে কোনো সাবজেক্ট জি জি পড়ার আগে আমরা হচ্ছে এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা করে নিব।
আচ্ছা, এখন আমরা জি চলে যাব আমাদের, আর যাদের কাছে ওই মোটা বইটা আছে ওনারা কি করবেন, আমি যেটা করাচ্ছি, এই যে দেখেন এখানে জি কিছু টেকনিক দেওয়া আছে তাই না, লিগাল জি কনসেপ্ট জি জি পার্ট 3-তে, জি এই 59 জি ধারার ব্যতিক্রম এটা এটা কোনটা কি, এটা একটু ভালো করে পড়বেন, রিটেন এমসিকিউ সবার জন্য ভালো কাজে দিবে। আর একটা জি বিষয় যেটা পড়বেন এখান থেকে, এই যে লিস্টটা পড়বেন ভালো করে, সরকারি দলিল বেসরকারি দলিল, এখান থেকে গত বছর একটা প্রশ্ন আসছিল, এই যে এটা এটা কিন্তু গত বছর আসছে, আমার বই থেকেই আসছে, বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি বেসরকারি দলের কোনটি, এটা কোনো বইয়ের মধ্যে ছিল না। ঠিক আছে, আমি লিস্ট করে দিচ্ছি, এই লিস্টের মধ্যে এই অংশটা ছিল, এটি পরীক্ষায় আসছে। অতএব আপনি যদি আমার ছোট বই বড় বই দুইটা মিলিয়ে ভালো করে পড়েন, আপনার আর টেনশন থাকবে না। যেভাবেই প্রশ্ন আসুক, আপনার 85টা প্রশ্ন আপনি হুবহু কমন পাবেন। সেটা আজকে থেকে যতবারই পরীক্ষা হোক, যতবারই পরীক্ষা হোক। জি জি আচ্ছা, এখন তারপরে এটা তো ছক আকারে দিয়ে দেওয়া হয়েছে, বড় এমসিকিউ ওইটা ওখান থেকে দেখবেন। আর হচ্ছে এই প্রশ্ন উত্তর গুলা, ঠিক আছে, এই প্রশ্ন জি উত্তর গুলা পড়বেন, এটা অ্যাডভান্স বলে রাখছি। এই প্রশ্ন জি উত্তর গুলা পড়লে আর কোনো ভয় থাকবে না। এই প্রশ্ন লাস্টে উত্তর যেগুলো গুলা দেওয়া পড়বেন, আছে আর কি। পার্ট 7-এ চলে যাবেন, ঠিক আছে। উইন বইয়ের এই প্রশ্ন উত্তর গুলা আপনি একদম বুঝে বুঝে একদম মুখস্থ করবেন, ঠিক আছে, আর কোনো সমস্যা জি থাকবে না। আর একটা বিষয় যেটা আপনার ওই যে সাক্ষ্যয়নের যে সংশোধনী আছে, এটার একটা জি লিস্ট দেওয়া আছে, ছক দেওয়া আছে, যাদের জি কাছে মোটা বইটা আছে ওনারা দেখবেন, এই ছকটা মুখস্থ করবেন, ঠিক আছে, এই ছকটা মুখস্থ জি করে ফেলবেন। এবং এই যে ছকের নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো মুখস্থ করবেন। আচ্ছা, এখন আমরা সাজেশনের আলোকে যেহেতু ক্লাসটা করব, আমরা এখন সাজেশনে চলে যাব, এটা বলে রাখলাম। একটু সাথে থাকেন। জি এরপরে আপনাদের একটা সাবজেক্ট শেষ হলে যে কাজটা করব, আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমরা ক্লাসটা শুরু করি। এই যে দেখেন এখানে আপনাদেরকে আমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে এমসিকিউ আপনাদেরকে দিয়ে দিব ঈদের পরে। এই জি এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনি সাজেশন থেকে ধারা না পড়ে এমসিকিউ গুলো আপনি প্র্যাকটিস করে আপনার সমস্যা হবে, বুঝবেন না। এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবেন। 7 পয়েন্ট থেকে 3টা টেস্ট আছে, এই 3টা থেকেই আপনি হচ্ছে 13-14 মার্ক নিঃসন্দেহে নিশ্চিত ভাবে আপনি কমন পাবেন। এই সব আমি হচ্ছে ঈদের পরে দিব। এখন যদি বেসিক ক্লিয়ার থাকে তাইলে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে আপনি মজা পাবেন, বুঝাইতে পারছি। জি 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 এবং আমার হচ্ছে মোটামুটি গ্যারান্টেড এখান থেকে আপনি টোটাল থেকে 85টা, গতবার 87টা প্রশ্ন ছিল কমন এই বই থেকে, এবারও 85টা থাকবে। কিভাবে থাকবে পরীক্ষার পর আমি মিলাই দেখাই দেবো, এটা হচ্ছে আমার ওপেন আপনার চ্যালেঞ্জ। অতএব জি যারা একটু অ্যাক্টিভ এবং আইনজীবী হওয়া জরুরি মনে করেন, ওনারা এগুলো পড়বে। এটা এখন না, আগে আমরা ঈদের আগে সাজেশনটা শেষ করব, তারপরে ক্লিয়ার। জি ওকে, তাহলে আমরা এখন পড়ায় ঢুকে যাই। আচ্ছা, এই সাজেশন তো সবার কাছে আছে। জি আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা জি। যাচ্ছে। জি আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা দেখব, হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সাক্ষ্য আইনের প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 গতকালকে আলোচনা করছি। আমি একটু শর্টলি আবারও 1 মিনিটে বলছি, যারা পড়ছেন তারা তো ভালো, আর না পড়লে পড়ে নেবেন। অনুমান, সাক্ষ্য আইনের অনুমান 4 ধারাতে আছে। অনুমানকে আমরা 3টা ভাগে ভাগ করি: মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। আমি একটু দ্রুত বলবো যেহেতু এটা জি রিভিউ করছি। জি জি মে জি জি প্রিজুমের মধ্যে আমরা দেখবো 90, 90 এ, 89 এই 3টা ধারা। শারীরিক বা ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কে অনুমান 89 এ। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে মে প্রিজুম 90। আর হচ্ছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে মে প্রিজুম 90 এ। তারপর হচ্ছে শ্যাল প্রিজুমের মধ্যে আমরা দেখবো সার্টিফাইড কপি সম্পর্কে আদালত শ্যাল প্রিজুম করবে 79, ডিএলআর সম্পর্কে শ্যাল প্রিজুম করবে 84।
তারপর মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে শ্যাল প্রেজেন্ট করবে 85। তারপর জি। হচ্ছে আপনার ডিজিটাল ফর্মে মুক্তারনামা 85 এর এ। চুক্তি তারপর ডিজিটাল রেকর্ড হুম। সনদ ডিজিটাল রেকর্ডের আপনার ও স্বাক্ষর অনুমান 85 এর বি। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে সনদ 85 এর সি। আচ্ছা, তারপরে কনক্লুসিভ প্রুফ থেকে বলছিলাম 112 ধারা আর হচ্ছে 41 ধারা। 120 তো ধারা। এইখানে আপনার 112 ধারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর যারা একটু বেশি করেন তারা 41 ধারাটা দেখে নেবে। আচ্ছা, জি। এখন আমরা হচ্ছে আপনার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন 3, প্রশ্ন 3 থেকে। ঠিক আছে, কোশ্চেন 3 থেকে আমরা হচ্ছে আজকে এখন দেখবো। আচ্ছা, স্বীকৃতি, স্বীকারোক্তি আর হচ্ছে আপনার দুঃস্বীকারোক্তি, এই তিনটা বিষয় আমাদেরকে আগে বুঝতে হবে এটা পড়ার জন্য। স্বীকৃতি আপনি খাতার মধ্যে লিখেন, এটা বুঝতে হবে, এটা অনেকের ঝামেলা থাকে। লেখেন, স্বীকৃতি দিয়ে একটা ফাঁক দেন, তারপরে স্বীকারোক্তি দিয়ে একটু ফাঁক দেন, তারপর দুঃস্বীকারোক্তি দিয়ে একটু ফাঁক দেন, আর সবার উপরে লেখেন বিবৃতি, স্টেটমেন্ট, বিবৃতি। এই বিষয়গুলো বুঝতে হবে, এটা না বুঝলে আপনার দেখা যায় পড়াটা একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে তাহলে কি বললেন? প্রথম লেখেন বিবৃতি, বিবৃতি স্টেটমেন্ট, বিবৃতি আছে, বিবৃতি। ঠিক আছে। তারপরে জি, জি, লেখেন স্বীকৃতি, ফাঁক দিয়ে দিয়ে। জি, 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 তারপরে লেখেন স্বীকারোক্তি। জি। আমি বিবৃতি পড়াই লিখছি দেখি লাস্টে, শেষের দিকে লিখছি বিবৃতি। আচ্ছা, বিবৃতিটা প্রথমে লেখেন, কারণ এটা আগে জানতাম না, সবার উপরে এটা। আচ্ছা, ঠিক আছে। বিবৃতি, স্বীকৃতি, স্বীকারোক্তি, দুঃস্বীকারোক্তি। দোষ স্বীকারোক্তি। জি। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে, না হলে আপনার আমার পড়ায় সারা পড়াইতে পারবো, আপনার বুঝতে অসুবিধা হবে। বুঝছেন? জি। আচ্ছা, তো এখন আমরা চলে যাব হচ্ছে আপনার স্বীকৃতি, আর সরি, বিবৃতিতে। বিবৃতির মধ্যে। বিবৃতি জিনিসটা কি? এই, হ্যাঁ, এটা আমরা প্রথমত বোঝার চেষ্টা করব। হ্যাঁ, বিবৃতি ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট। জি। লেখেন, বিবৃতি ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট। ঠিক জি। আছে, একদম সাদা মাথা ভাষায় আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো স্টেটমেন্ট দেখছেন? জি। আচ্ছা, বিবৃতি বলতে একদম আপনার নর্মালি আমরা কি বুঝি? বিবৃতি হচ্ছে আপনার যে কোনো কথা, যে কোনো বিষয়, এটাই হচ্ছে বিবৃতি। যেমন আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি হাঁটি, মানে যেটা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হোক না হোক, মানে যে কোনো কথা, এটাই হচ্ছে জি। বিবৃতি। জি। বুঝছেন কিনা? এটার জি। স্কোপ জি। অনেক বড়, বিবৃতির স্কোপ হচ্ছে অনেক বড়। আর স্বীকৃতি যেটা, স্বীকৃতি যেটা, এটার স্কোপটা আবার একটু ছোট, বিবৃতি থেকে ছোট। বুঝছেন কিনা? বিবৃতি হচ্ছে যে কোনো কথা আপনার মুখ থেকে যেটাই বেরোক, এটাই হচ্ছে বিবৃতি। বুঝছেন বিবৃতি জিনিসটা কি? মানে আমি ঘুমাই, জি। আমি ভাত খাই, আমি হাঁটি, আমি পড়ি, এই সবই হচ্ছে কি? বিবৃতি। জি। আচ্ছা, তো এখন স্বীকৃতি জিনিসটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো, তারপর আমরা কম্পেয়ার করব। প্রথম আমরা হচ্ছে জিনিসটা ভালো করে বুঝবো, তারপরে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে? জি। আর স্বীকৃতি কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডমিশন বা স্বীকৃতি? স্বীকৃতি হচ্ছে এমন একটা বিষয় যেটা মৌখিক বা আপনার লিখিত কোনো একটা উক্তি, যেটা হচ্ছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো একটা মানে কিছুর সূচনা তৈরি করে, বিচার্য বিষয় সম্পর্কে কোনো একটা ইঙ্গিত দেয়, এটাই হচ্ছে জি। স্বীকৃতি। জি। বুঝছেন? জি। মানে যেটা হচ্ছে ইঙ্গিত দেয়, বিচার্য বিষয় সম্পর্কে কোনো কিছুর ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে আপনার স্বীকৃতি। তাহলে বিবৃতি মানে কি? বিবৃতি মানে হচ্ছে কোনো একটা, এটার কোনো সংজ্ঞা স্বাক্ষরে নাই। ঠিক আছে, কোনো একটা ব্যক্তি যা কিছু বলে বা যা কিছু করে, এটাই হচ্ছে বিবৃতি। এক কথায়, জি। কোনো একটা বিবৃতি যা কিছু বলে, যা কিছু করে, সেটাই হচ্ছে কি? বিবৃতি। তারপর আমরা দেখবো স্বীকৃতি। স্বীকৃতি হচ্ছে বললাম মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত হতে পারে এমন কোনো বিষয় যেটা বিচার্য বিষয় সম্পর্কে ইঙ্গিত দেয়। এখন কিন্তু ডিজিটাল রেকর্ডও আছে, স্বীকৃতি কিন্তু ডিজিটাল রেকর্ড সম্পর্কে দেওয়া যেতে পারে। এই জন্য মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত কোনো বিষয়কে যদি কোনো ইঙ্গিত দেয়, সেটাই হচ্ছে বিবৃতি, স্বীকৃতি।
আচ্ছা, তারপরে জানবো স্বীকারোক্তি। আমি উদাহরণ দেবো একটু পরে, আগে সংজ্ঞাগুলা একটু ক্লিয়ার করে দিচ্ছি। স্বীকারোক্তি, স্বীকারোক্তি এটার সংজ্ঞাও সাক্ষ্যয়নে সরাসরি দেয় নাই, তবে কিছুটা বলেছে যে স্বীকারোক্তি হলো এমন একটা বিবৃতি যেখানে অভিযুক্ত ব্যক্তি সরাসরি তার অপরাধ স্বীকার করে বা অপরাধের সাথে সে জড়িত এমন কোনো তথ্য স্বীকার করে, ঠিক আছে, যেটা থেকে বোঝা যায় যে সে অপরাধ করেছে। আর দুঃস্বীকারোক্তি কি? এটা হচ্ছে যখন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো একটা অভিযোগ গঠন করা হয় এবং আসামিকে জিজ্ঞাসা করা হয় বিচারকের সামনে যে তুমি কি দোষ করেছো কিনা, সে যখন বলে হ্যাঁ আমি দোষ করেছি বা আমি সহ আরো এরকম এরকম লোক দোষ করেছে, এরকম যে মেনে নেয়, এটা হচ্ছে দুঃস্বীকারোক্তি। এখন আমরা উদাহরণে চলে যাব, তাইলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আপনি লেখেন যে আমি নিউ মার্কেটে বসে চা খাচ্ছিলাম, এটা হচ্ছে বিবৃতি। লেখেন, বিবৃতির মধ্যে লেখেন আমি নিউ মার্কেটে বসে চা খাচ্ছিলাম, এটা হচ্ছে বিবৃতি। আর স্বীকৃতি কি? স্বীকৃতি ধরেন যে এরকম হইতে পারে যে চেইন, ধরেন যে একটা চেইন চুরি হয়েছে, হ্যাঁ, চেইনটা মনে করেন আমিন জুয়েলার্স এর থেকেই আনা হতে পারে বা আমিন জুয়েলার্স এরই চেইন এটা, তাহলে এটার হচ্ছে স্বীকৃতি। মানে এ- এই চেনটা, মনে করেন যে একটা চেন, মনে করেন এটা এটা একটা চেন, স্বর্ণের চেন, এই চেনটা কে আমিন জুয়েলার্স এর হতে পারে, তার মানে কি বিচার্য বিষয় সম্পর্কে ইঙ্গিত দিছে আমিন জুয়েলার্স এর হতে পারে। এটা হচ্ছে স্বীকৃতি, এটা হচ্ছে স্বীকৃতি। লেখেন স্বীকৃতির মধ্যে এই চেনটি, এই চুরি হওয়া চেনটি আমিন জুয়েলার্স এর দোকানেরই হতে পারে, এটা হচ্ছে কি স্বীকৃতি। আচ্ছা, এটা থেকে কি কোনো কিছু বোঝা যাচ্ছে যে আপনি চেন চুরি করছেন? বলেন, বোঝা যাচ্ছে না কিন্তু। জি না, জি না। আচ্ছা, ভালো করে বুঝেন। তারপরে স্বীকারোক্তি জিনিসটা কি, এটা এখন দেখেন। আমি তালা ভেঙ্গে চেনটি চুরি করেছি, আমি তালা ভেঙ্গে চেনটি চুরি করেছি, এটা কি? স্বীকারোক্তি। স্বীকার দিছিস। স্বীকারোক্তি। স্বীকারোক্তি দিছেন আপনি, আমি তালা ভেঙ্গে চেনটি কি করছি, চুরি করেছি। আর চুরি হওয়া চেনটা আমিন জুয়েলার্স এর দোকানের হতে পারে, এটা কি স্বীকৃতি না স্বীকারোক্তি বলেন? এটা স্বীকৃতি আর ওটা হলো স্বীকারোক্তি। এটা স্বীকৃতি, কারণ এই তথ্য থেকে আপনি যে চেন চুরি করছেন এরকম কোনো কিছু কিন্তু ইঙ্গিত দিচ্ছে না, শুধু বিচার্য জি, বিষয়ের কোনো একটা বিষয় সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে, এটা হচ্ছে জি, স্বীকৃতি। জি। আর স্বীকারোক্তি হচ্ছে নিজে আপনার কোনো দোষ করেছেন, নিজে কিছু করেছেন, এটা হচ্ছে স্বীকারোক্তি। আর দুঃস্বীকারোক্তি কি? সরাসরি যেটা আমি, দুঃস্বীকারোক্তি, বলেন। দোষ স্বীকার করতে স্যার নিজেকে স্বীকারোক্তি জড়িয়ে যেটা আমি কোনো নিজে জি যদি কোনো দোষ অপরাধ স্বীকার করে করা স্যার। থাকি, সরাসরি যদি আমি স্বীকার করি, ওইটি দোষ স্বীকারোক্তি। আচ্ছা, দোষ স্বীকারোক্তি নিজে, ধরেন যে আমি নিজেকে জড়িয়ে স্যার। দোষী, আপনাকে ধরেন ট্রায়াল চলাকালীন সময় আদালত জিজ্ঞাসা করলো আপনি কি দোষী না নির্দোষ, তখন জি, আপনি কি বলেন যে আমি দোষী এবং জি, আমি নিজে খুনটি করেছি বা আমি নিজে অপরাধটি করেছি বা আমি সহ করিম রহিম জব্বার এরা সহ কি হয়েছে খুনটি সবাই মিলে করেছি, তাহলে জি, এটা হচ্ছে কি দুঃস্বীকারোক্তি। তাহলে স্বীকারোক্তি দুঃস্বীকারোক্তি একদম কাছাকাছি। জাস্ট হচ্ছে ট্রায়াল স্টেজে যেটা বিচারকের সামনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছেন এটা হচ্ছে দুঃস্বীকারোক্তি, হ্যাঁ, আর এর আগেরটাও কিন্তু আপনি নিজেকে জড়াই বলছেন এটা হচ্ছে স্বীকারোক্তি। তার মানে স্কোপ বেশি কোন জায়গায়, বিবৃতিতে না স্বীকারোক্তিতে? স্কোপ মানে ভাষাগত স্কোপ, স্বাধীনতা, জি। বিবৃতির ইম্প্যাক্ট বেশি না দুঃস্বীকারোক্তির ইম্প্যাক্ট বেশি? স্বীকারোক্তি। দোষ স্বীকারোক্তি। না, মানে ওইটা না, না, ইম্প্যাক্ট কিন্তু বিবৃতির বেশি। কেমন? বিবৃতি যে কোনো বিষয় নিয়ে হইতে পারে, কিন্তু দুঃস্বীকারোক্তি কিন্তু যে কোনো বিষয় নিয়ে হতে পারে না, তার মানে এটার স্কোপ কিন্তু কম, ওই ল্যাঙ্গুয়েজের স্কোপটা কিন্তু কম, জি, বুঝছেন কিনা? জি, 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 আমি খাই, মনে করেন আমি যে কোনো কিছু খাইতে পারি, ভাত খাইতে পারি, ডাল খাইতে পারি, এটা সেটা, তাহলে আমি খাই,
আর আমি ভাত খাই, দুইটার মধ্যে কোনটার স্কোপ বেশি? আমি খাই, আমি ভাত খাই, কোনটার স্কোপ বেশি? আমি খাই আমি আমি খাই খাই, এটা। আমি কি খাই স্যার। খাই এটা বলি না, আমি যেটা হচ্ছে সেটাই খাইতে পারি। আর একটা হচ্ছে জি জি আমি জি ভাত খাই, এটার ইম্প্যাক্টটা এক জায়গায় স্থির, জি বুঝছেন কিনা? জি আচ্ছা, জি জি এই বুঝতে যে পারছি। বেসিক, হ্যাঁ, যে এই কোনো যে, একটা বিষয়ের উপরে স্থির হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দুঃস্বীকারোক্তিটা কি একটা বিষয়ের উপর ফিক্সড হয়ে গেছে, আর বিবৃতি নির্দিষ্ট কিন্তু ফিক্সড না। নির্দিষ্ট কোনো বিষয় জড়িয়ে যদি কোনো কিছু স্বীকার করা হয় সেটি হলো দুঃস্বীকারোক্তি। দোষ স্বীকারোক্তি, বুঝছেন কিনা? আচ্ছা, জি তো এখন সকল সকল আপনার দুঃস্বীকারোক্তি স্বীকৃতি বলতে পারেন, কিন্তু সকল স্বীকৃতি কিন্তু দুঃস্বীকারোক্তি না, ঠিক কিনা? জি স্যার। যেটাতে দুঃস্বীকারোক্তি আছে ওইটাতে আপনি স্বীকৃতিও বলতে পারেন, কিন্তু স্বীকৃতিকে দুঃস্বীকারোক্তি বলা যাবে না, বুঝছেন কিনা? Yes, yes. মানে স্বীকারোক্তি, এটা আমি কেন বলছি দেখেন, আমি ভাত খাই আর আমি খাই, দুইটাই কিন্তু খাওয়া। তাহলে সকল ভাত খাওয়াকে খাওয়া বলতে পারেন, কিন্তু সকল খাওয়াকে ভাত খাওয়া বলতে পারেন না। আপনি ডাইলও তো খাইতে পারেন, আপনি মুরগিও খাইতে পারেন, বুঝছেন কিনা বিষয়? সকল ভাত খাওয়াকে খাওয়া বলতে পারেন, কিন্তু সকল খাওয়াকে কি ভাত খাওয়া বলা যাবে? না স্যার। ধরেন আপনি খাচ্ছেন হচ্ছে চিকেন, আপনি খাচ্ছেন হচ্ছে ধরেন মাছ, তাহলে আমি কি বলতে পারবো আপনি ভাত খাচ্ছেন? তাহলে বুঝছেন কিনা, এগুলো বুঝতে হবে। তাহলে রিটেন এমসিকিউ সব জায়গায় আপনি আহ, অনেক ক্লিয়ার হবে বিষয়গুলা, কিভাবে প্রশ্ন আসতেছে। এখন আমাদের প্রবলেম হচ্ছে আমরা উল্টা পাল্টা পড়ি, ওই বুঝি না বুঝি মুখস্থ করি, তখন পরীক্ষায় একটু ঘুরে প্রশ্ন আসলে পারি না। তাহলে আমার এটা বুঝছেন কিনা, সকল ভাত খাওয়াকে খাওয়া বলা যায়, কিন্তু সকল খাওয়াকে ভাত খাওয়া বলা যায় না। বুঝছেন, মিলাচ্ছেন, মিলাইতে পারছেন কিনা? কথা বলেন। Yes, yes, yes. বুঝতে কারণ পারছি বুঝতে পারছি স্যার। ভাত খাওয়া তো খাওয়া, কিন্তু সকল খাওয়া তো ভাত না খায় অন্য কিছু খাইতে পারে। কিন্তু জি সকল জি জি খাওয়াকে তো ভাত খাওয়া বলা যাচ্ছে না অনেক জি ক্ষেত্রে, জি কিন্তু সকল ভাত খাওয়াকে খাওয়া বলতে পারেন আপনি। আচ্ছা স্যার, তাহলে আমরা কি দোষ স্বীকারোক্তি যে মানে স্পেসিফিক ধারা কি আমরা মানে এখানে নাই? দুঃস্বীকারোক্তি, আছে। স্বীকারোক্তি হচ্ছে 24 থেকে 30 পর্যন্ত আমরা পড়বো। হুম, আমি একটু পরে যাব, আমি বেসিকটা ঠিক করতেছি, জি বুঝছেন কিনা? আচ্ছা 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 ঠিক আচ্ছা, আছে। তাহলে বিবৃতি কি উদাহরণ লিখছেন? আমি নিউ মার্কেটে বসে চা খাচ্ছি, এটা একটা চা বিবৃতি। খাচ্ছি। এটা জি কোনো জি বিচার, কিছু কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে না, কিছুই না, জি জাস্ট যে কোনো কথা কাজ, এটাই হচ্ছে বিবৃতি। আপনার মুখ থেকে যে শব্দ বের হয় এটাই বিবৃতি। তাহলে বিবৃতির কোনো ইয়ে নাই, মানে সুনির্দিষ্ট গণ্ডি নাই। জি আচ্ছা, অসীম। অসীম, হ্যাঁ। স্বীকৃতি, স্বীকৃতি জিনিসটাকে ওই যে আপনার কোনো বক্তব্য, জি যেটা হচ্ছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো কিছুর ইঙ্গিত দেয়। ইঙ্গিত দেয়, একদম জি মুখস্থ না ভাই, নিজের ভাষায় লেখা দিয়ে আসবেন, পরীক্ষায় মার্ক পেয়ে যাবেন। ওই মুখস্থ টুখস্থ করলে ব্রেন ঠিক থাকবে না, ব্রেন নিয়ন্ত্রণে থাকবে না। একদম লিখিত পরীক্ষায় আপনি যদি জাস্ট হচ্ছে, পরীক্ষায় অনেক সময় আসে এগুলা, বিবৃতি, স্বীকৃতি, স্বীকারোক্তি, দুঃস্বীকারোক্তির সংজ্ঞা দাও, দিয়ে আরেকটা লাইন দিয়ে দিল সকল দুঃস্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি দুঃস্বীকারোক্তি না, উদাহরণ সহ বুঝাই দাও। আপনি দুই এক লাইন লেখা উদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে। জি তারপরে আমরা তো রিটেনের জন্য আরো করবো, আর এমসিকিউ তো কিন্তু এগুলা একটু ফেঁসায় গুছায় আসতে পারে। যার পরীক্ষায় আসতে পারে না, নিচের কোন বক্তব্যটি আপনার হচ্ছে স্বীকৃতি, নিচের কোন বক্তব্যটি দুঃস্বীকারোক্তি, এমসিকিউ আসতে পারে জি কিনা? জি 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 আহ, আসে আসা সম্ভব আছে, স্পেসিফিক করে সম্ভব, দিতে পারে। হ্যাঁ। তখন আপনি যদি এগুলা ভালো করে না বুঝেন, খালি মুখস্থ করেন, তখন তো আপনি প্যাচ লাগায় ফেলবেন, তখন আপনার কাছে সবই মনে হবে একরকম, আচ্ছা তখন স্যার, আপনি আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, স্যার তাহলে আমি বিবৃতি হচ্ছে গিয়ে কোনো কিছু মানে কোনো কথা অনেকভাবে বা বলা কোনো কাজ, বলা অনেক বলা কোনো অনেকভাবে ব্যক্তির, হ্যাঁ, অনেকভাবে কোনো উক্তি বলা। ব্যক্ত ওই করা। যে আপনি যে কথা বলতেছেন এটা বিবৃতি, জি জি আচ্ছা, আর স্যার বুঝছেন? আমি আমি স্যার এটা স্পেসিফিক কোনো উক্তি ব্যক্ত করা, এটাই তো স্যার তাহলে হ্যাঁ বিবৃতি বিবৃতি, হলো। কোনো উক্তি ব্যক্ত করা এক্স্যাক্টলি, যেটা কি। হুম হ্যাঁ, ব্যক্ত মানে মুখ থেকে যেটা বেরোয় এটাই বিবৃতি। হুম হুম। ওকে, স্যার আমি একটু মানে ভাই একটু কথা বলেন না, আমি একটু স্যারের সাথে একটু কথা বলি। জি, স্যার জিনিসটা হইতেছে গিয়ে বিবৃতিটা হচ্ছে গিয়ে আপনার আনুষঙ্গিক বিষয় নিয়েও কথা,
আর স্বীকৃতিটা হচ্ছে কি স্পেসিফিক কোনো কিছু নিয়ে কথা বললে, জি এরকম জি কোনো কিছু। জি 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 এক্স্যাক্টলি। হ্যাঁ, থ্যাংক ইউ স্বীকৃতি হচ্ছে যেটা বিচার্য বিষয় সম্পর্কে কোনো একটা ধারণা দেয়। যেমন ধরেন একটা অলংকার চুরি হয়েছে, আপনি একটা স্বীকৃতি দিচ্ছেন যে এই অলংকারটা মনে হয় আমিন জুয়েলার্সের। তার মানে কি, আপনি তো নিচে চুরিও করেন নাই, আপনি কিছুই করেন নাই, আপনি জাস্ট হচ্ছে একটা ক্লু দিচ্ছেন। বুঝছেন কিনা? জি এই চেনটা আমিন জুয়েলার্সের, এখানে কি আপনি কোনো অপরাধ করছেন বোঝা যাচ্ছে? জি না তাহলে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন, এটা হচ্ছে স্বীকৃতি। স্বীকারোক্তি কি? আমি তারা ব্যাংকে চেনটি চুরি করেছি, এটা হচ্ছে স্বীকারোক্তি। আর স্বীকারোক্তি আর দুঃস্বীকারোক্তি সেম জিনিস। জাস্ট দুঃস্বীকারোক্তিটা ওই যে আদালতের ট্রায়াল স্টেজে বলে আমি দোষী, আমি স্পেসিফিক অপরাধ, যেটা দোষ স্বীকার করা হ্যাঁ, একান্ত নিজেকে নিজস্ব সহ যেটা। এবং জি অন্যকে জড়িয়ে, নিজে এবং অন্যকে জড়িয়ে যদি কেউ কোনো দোষ স্বীকার করে এবং নিজের উপর একদম শক্তভাবে নিজের উপর চলে আসে, তখন সেটাকে বলা হয় দুঃস্বীকারোক্তি। আচ্ছা, এতটুকু বুঝলেই হবে আপাতত। এখন আমরা ধারায় চলে যাব। এখন স্যার একটা আমি কথা এগুলো বলবো না স্যার। হ্যাঁ স্যার নিজেকে জড়িয়ে যদি কোনো দোষ স্বীকার করা, এটা স্বীকারোক্তি স্যার। আর হ্যাঁ, নিজেকে জড়িয়ে যদি অন্যদেরও দোষ এটাও মানে ইয়ে হয়, স্বীকারোক্তি। এটা স্বীকারোক্তি এটা নিজেকে দোষ স্বীকার। সহ হইতে পারে, নিজে সহ অন্যকে জোড়ায়ও হইতে পারে। আর যেই স্বীকারোক্তির মাধ্যমে ধরেন যে একদম দোষটা নিজের কাঁধেই চলে আসে, সেটা হচ্ছে দোষ স্বীকারোক্তি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা ধারায় যাই, তাহলে আরো ডিটেলসে বুঝতে পারবো। বেসিকটা আমরা কিছুটা হইলেও বুঝতে পারছি, এতটুকু ক্লিয়ার। এখন আমরা আজকে কত নম্বর প্রশ্ন? 3। তিন 3-এর বেসিকটা আমরা কিন্তু বুঝে গেছি। আচ্ছা, তারপর 4 কি? 4-এর বেসিকটাও একটু পরে বলি, 3টা শেষ করি আগে। আচ্ছা, 4-এর বেসিকটা হালকা একটু বলে দেই, তাহলে আমাদের 2টা প্রশ্ন করতে সুবিধা হবে। 4-এর বেসিকটা কি? আচ্ছা শুনেন, কেউ কিন্তু ধারা মুখস্থ করতে চান না, আগে ফান্ডামেন্টাল জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আর আমি সবসময় এটা করি, ফাউন্ডেশন ক্লিয়ার করি। বুঝছেন আপনারা আমার স্টাইলটা কি? বুঝতে পারছেন আপনার স্টাইলটা কি হওয়া উচিত? অবশ্যই বেসিকটা ক্লিয়ার হতে হবে, তারপরে পড়া। যতক্ষণ বেসিক জি ক্লিয়ার না হয় কোনো লাভ হবে না। আপনি মনে করেন যে একটা গাছ কাটবেন, 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আপনি 3 ঘন্টা কুড়াল দাঁড় দিবেন, 1 ঘন্টায় গাছ কাটবেন। বুঝছেন? জি আপনাকে সময় দেওয়া হয়েছে 4 ঘন্টায় একটা গাছ কাটবেন, আপনি 3 ঘন্টা কুড়াল দাঁড় দিবেন, 1 ঘন্টায় গাছ কেটে ফেলতে পারবেন। আর আপনি যদি ভুতা কুড়াল নিয়ে যান, দেখা যাবে সকাল থেকে শুরু করছেন, বিকাল হয়েছে, আপনি গাছের অর্ধেকও কাটতে পারেন নাই। তার মানে 12 ঘন্টা সময় কিন্তু পার হয়েছে, গাছের অর্ধেকও কাটেন নাই, কারণ আপনার কুড়াল ভুতা। জি জি আরেকজনকে আমি 4 ঘন্টা সময় দিচ্ছি, সে 3 ঘন্টা কুড়াল দাঁড় করছে। আর অন্যরা বলে, কিরে এখনো গাছ কাটা শুরু করস নাই, 3 ঘন্টা ধরে কুড়ালই দাঁড় দিচ্ছিস, তুই গাছ কাটবি কখন? ও হাসে। ও কি হাসে? তখন দেখা যায় গিয়া ওই লোক অর্ধেক কাটতে পারে না 12 ঘন্টায়, আর এ 3 ঘন্টা দাঁড় দিয়া 1 ঘন্টায় পুরো গাছ কাটা ফেলছে। আমি কি আপনার ব্রেনকে কিছুটা ডেভেলপমেন্ট করতে পারছি এই বক্তব্যের মাধ্যমে? আমি শুধু জি পড়াইতে আসি নাই, পাশাপাশি আপনার ব্রেনটাকেও কি করব, আপডেট করব। এগুলা লিখে রাখবেন, দেখবেন যে আপনি নিজে অনেক কিছু বুঝে যাবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, 4 নম্বরে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিকতা জি নিয়ে কথা বলছে। জি এখন আমরা জানি 60 ধারাতে একটা বক্তব্য আছে যে যেখানে দলিল আছে সেখানে মৌখিক সাক্ষ্য নাই, মানে দলিলের বিষয়ে কোনো মৌখিক সাক্ষ্য নাই, দেওয়া যাবে না। না এটা না 60 ধারাতে আমরা একটা বিষয় পড়বো পরে। জি তো ওই 60 ধারার ব্যতিক্রম চলে আসছে এই 22-22 এখানে বলছে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, তবে এটা প্রত্যাখ্যাত হইতে হইবে। না না, ওইটা তো ওই দালিলিক সাক্ষ্যটা, এটা অন্য হ্যাঁ, বিষয় না, এটা 59 ধারার কথা বলছি না আমি। দলিলের আচ্ছা বিষয়েই মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। জি 60 ধারাতে বলছে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, কিন্তু দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য আমি বলতেছি দেওয়া যাবে। এটা আবার বলছে 22 আর 22 এতে। কখন দেওয়া যাবে জানেন? জি দলিলের বিশুদ্ধতা নিয়ে যদি প্রশ্ন উঠে, দলিলের খাঁটিত্ব, মনে করেন যে এই যে বই, এটা বই না, মনে করেন এটা একটা দলিল, ঠিক আছে? এটা কি একটা দলিল। এখন এই দলিলে কেউ লিখছে, লেখা সাইন করে আয়না বলছে যেটা আমি সম্পাদন করছি এই দলিলটা,
তাইলে আমার আয়না দেখাইলো যে ভাই আপনি এই যে দলিলটা লিখছেন, এই দলিলটা আপনার, আপনি বাড়ি বিক্রি করেন, বাড়ি বিক্রি চুক্তি করছেন, তখন আমি তো বলবো না যে এই দলিলটা আমার না, আমি সম্পাদন করি নাই, এইটার বিশুদ্ধতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, এই দলিলের খাঁটিত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন আসে। কেবলমাত্র এই সময়ে আপনি দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন, আদারওয়াইজ দেয়ার ইজ নো স্কোপ টু গিভ ওরাল এভিডেন্স ইন কেস অফ ডকুমেন্টারি এভিডেন্স। মানে দলিলের বিষয়ে কোনো ধরনের মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না যদি না দলিলের খাঁটিত্ব নিয়ে প্রশ্ন না উঠে। এই দলিল যদি জাল হয় তাহলে আপনি বলবেন না যে এই দলিল জাল, বুঝছেন কিনা? জি জি হ্যালো, জি 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 দলিল জাল, আপনি কি মুখ দিয়ে বলবেন না যে এই জি দলিল জি আমি তো সম্পাদন করি নাই, এটা জাল দলিল, এটার বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন আসে, কেবলমাত্র তখনই আপনার মৌখিক সাক্ষ্যটা কাউন্টেড হবে, গ্রহণযোগ্য হবে। আদারওয়াইজ আপনি দলিলে লেখছেন 10 বিঘা জমি বিক্রি করবেন, আপনি মুখে বলতেছেন যে আমি তো লেখছি, ভুল হয়ে গেছে, আমি তো 10 বিঘা না, আমি 1 বিঘা বিক্রি করতে চাইছি, আমি তো, কিন্তু দলিলের মধ্যে লেখা 10 বিঘা, তখন কি আপনার মুখের কোনো দাম আছে? জি না আপনি 1 লাখ টাকা একটা চেক দিয়ে দিচ্ছেন, বলতেছেন 1 লাখ না, আমি তো দিতে চাইছিলাম 10,000 টাকা, কিন্তু আপনার এই চেকের মধ্যে লেখা 1 লাখ, তাহলে কি এটার কোনো দাম আছে মুখের কথা? জি তাহলে কখন মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে? যদি বলেন যে দলিলটা অন্য কেউ সম্পাদন করছে, এখানে তো আমি 10ই লিখছি, কেউ 1 লাখ বানাইছে, এইরকম শূন্য একটা বিষয়। বেশি পড়ে গেছে ভুলে, কিন্তু হ্যাঁ, টাকা তো নিয়ে গেছে, কাজ হবে না। হ্যাঁ, তা কাজ হবে না। ঠিক আছে, দলিলের বিশুদ্ধতা নিয়ে যদি প্রশ্ন ওঠে কেবলমাত্র সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে এমসিকিউ আসতে পারে, নিচের কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে দলিলের বিষয়ে? আপনার প্রশ্ন কতে থাকলো প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, খতে দিল আপনার দলিলের বিশুদ্ধতা মাধ্যমিক নিয়ে সাক্ষ্য প্রশ্ন সম্পর্কে উঠলে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, খতে দিল দলিলের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠলে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, গতে দিল দলিলের খাঁটিত্ব নিয়ে প্রশ্ন উঠলে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, বড় গতে দিল খ প্লাস গ, দুইটাই সঠিক, কোনটা হবে? খ প্লাস খ গ। প্লাস খ গ স্যার। প্লাস গ, খ কারণ দলিলের বিশুদ্ধতা নিয়ে, এটা কত দ্বারায় আছে? 22 দ্বারায়। আর 22-এর এতে বলছে ডিজিটাল রেকর্ডের আপনার কি এই বিশুদ্ধতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, মনে করেন একটা সিসিটিভি ফুটেজ, কি ফুটেজ? মনে করেন যে এটা সিসিটিভির একটা ফুটেজ। ক্যামেরা, এটা একটা সিসিটিভি ফুটেজ, ঠিক আছে, এটা এখানে তাক করা আছে। এখন এই ক্যামেরার মধ্যে উঠছে যে একটা মানুষ একটা মানুষকে খুন করছে, ঠিক আছে, একটা মানুষ একটা মানুষরে খুন করছে, এই ক্যামেরার মধ্যে উঠে গেছে। এখন এই টেকনিশিয়ান কি করলো, এই সিসিটিভি ফুটেজটাকে মাথা কাইটা আরেকজনের মাথা, মনে করেন যে এখানে খুন করছে একজনের নাম বলেন, গ্রুপের কেউ একজন, আমি বলি কি না মান্নান। নাম? রহিম। আচ্ছা, রহিম ভাই খুন করছে, রহিম ভাইয়ের মাথা সরাইয়া মান্নান ভাইয়ের মাথা ঢুকাই দিছি, তখন মান্নান ভাই কি বলবে? যে এইটা তো আমি না, আমি কবে আবার খুন করলাম, এখানে নিশ্চয়ই ঝামেলা আছে, এই ডিজিটাল রেকর্ড না যথেষ্ট প্রশ্ন আছে, এইটা আমি না। তাইলে কি ডিজিটাল রেকর্ড নিয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া গেল কি গেল না? গেল, বলেন। দেওয়া যাবে। তাহলে কখন দেওয়া যাবে? যদি ডিজিটাল রেকর্ডের বিশুদ্ধতা ডিজিটাল নিয়ে রেকর্ড প্রশ্ন উঠে তখন দেওয়া জি যাবে। জি তাহলে জি 22 আর 22-এর পার্থক্য বুঝে গেছেন? একই জিনিস। জি জি ওইটা ওইটা হচ্ছে আপনার এই কাগজের কলমের দলিল, আর ওইটা হচ্ছে সিসিটিভি ফুটেজের দলিল, বুঝছেন কিনা? যেটা দেখা যায় না, অদৃশ্য দলিল। জি এই হচ্ছে বিষয়। তাহলে এটাই বলছে 4 নম্বর প্রশ্নের মধ্যে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। দলিলের অন্তর্ভুক্ত বিষয়ে যখন মৌখিক সাক্ষ্য বা প্রাসঙ্গিক, ডিজিটাল রেকর্ড যখন মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক, বুঝছেন কখন প্রাসঙ্গিক? এই দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য কখন প্রাসঙ্গিক? লিখিত পরীক্ষায় আসলে দিতে পারবেন কিনা, এমসিকিউ আসলে দিতে পারবেন কিনা? দেওয়া দলিলের যাবে। খাঁটিত্ব নিয়ে, দলিলের শুদ্ধতা নিয়ে জি, যখন বলা হবে, প্রশ্ন উঠলে তখনই প্রশ্ন উঠলে তখনই সেটা আপনার মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক হবে, আদারওয়াইজ হবে না। হবে না। আচ্ছা, হবে না। ঠিক আছে, গুড। এখন আমরা চলে যাব ধারার মধ্যে। দেখেন এখন ধাপা ধাপ 2 মিনিটে আমরা ধারা শেষ করে ফেলতে পারবো, কারণ আমরা বেসিক ক্লিয়ার। সবসময় বেসিকটা ক্লিয়ার করবেন। আর আরেকটা কথা বলে দেই,
সাক্ষ্য আইনের পার্ট 3 দেখেন ওই শর্ট সাজেশন বইয়ের, ঠিক আছে? আপনাদের এতটুকু নিশ্চিত থাকেন, আমি যে এমসিকিউ গুলো একটু আগে দেখাইলাম না, ওখান জি। থেকে 85টা আপনি কমন পাবেন। ওইটা আমি ঈদের পরে দিব। আর সাজেশন থেকে সবই কমন পাবেন। আর ওখানে একদম স্পেসিফিক করে দেওয়া, না থাকলে আপনি এসে আমাদের জিজ্ঞেস করেন কেন আসলে এরকমভাবে করা। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার যারা দুশ্চিন্তায় আছেন তাদের চিন্তা মুক্ত করার জন্য বলছি। আচ্ছা, এখন দেখেন সাক্ষ্য আইনের বেসিক স্টাডির মধ্যে এই ফাঁকে ফাঁকে আমরা বেসিক গুলো পড়ায় ফেলবো। যেমন সাক্ষ্য জিনিসটা কি, এটা আপনি পড়বেন এখান থেকে। সাক্ষ্য কয় প্রকার? আগে ছিল 2 প্রকার, এখন কিন্তু 3 প্রকার। 3 মৌখিক প্রকার। সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, শারীরিক বা ফরেনসিক দালিলিক সাক্ষ্য। ফরেনসিক সাক্ষ্য। শারীরিক ফরেনসিক কি এটা আমি বুঝাইছিলাম। যেখানে অপরাধটা সঠিক। করছে সেখানকার স্যাম্পল, আর যে লোককে সন্দেহ মনে হচ্ছে ওই লোকের স্যাম্পলের সাথে মিশিয়ে মানে অ্যানালাইসিস করে ডিএনএ টেস্টের মাধ্যমে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যেটা ডিএনএ টেস্টের মাধ্যমে প্রাপ্ত রিপোর্টটাকে বলা হচ্ছে ফরেনসিক রিপোর্ট। আর শরীর থেকে প্রাপ্ত স্যাম্পলটাকে বলা হচ্ছে ফিজিক্যাল স্যাম্পল, শারীরিক স্যাম্পল। আচ্ছা, এটাই হচ্ছে দুইটা মিলিয়ে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য। ওকে, শরীর না তাকে ফরেনসিক জি। সাক্ষ্য হয় না। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। এই যে দেখেন এখানে সংজ্ঞাও দেওয়া আছে, মৌখিক সাক্ষ্য কি, দালিলিক সাক্ষ্য কি, আর শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য কি। ঠিক আছে? শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হচ্ছে এমন একটি উপাদান যেখানে ডিএনএ, আঙ্গুলের ছাপ, রক্ত যা অপরাধী এবং অপরাধী ও ভুক্তভোগীর মধ্যে সম্পর্ক স্থাপন করে বা কোনো ঘটনাকে প্রমাণ অপ্রমাণ করে। কিভাবে? ওই যে ল্যাব টেস্টের মাধ্যমে। বুঝছেন কিনা? জি। আচ্ছা, ইংলিশেও দিয়ে সঠিক। দিচ্ছি, হ্যাঁ। ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স। ওকে, আর সংজ্ঞাগুলো পড়বেন। আচ্ছা, এখন আমরা আরেকদিন সামনের ক্লাসে অনুমানের কিছু বেসিক আলোচনা করব। সরকারি দলিল, বেসরকারি দলিল, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্যের বেসিক আলোচনা করবো, আজকে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় আজকে? আচ্ছা, স্বীকৃতি, স্বীকারোক্তি, দুঃস্বীকারোক্তি, এই জিনিসটা তো আমরা বুঝছি। আচ্ছা, তাহলে জি। স্বীকৃতির সংজ্ঞা দিয়েছে 17 ধারায়। আর হচ্ছে আপনার ওই স্বীকৃতি কারা কারা দিতে পারে এটা বলছে 18 ধারায়। জি। আর এই দুইটা পড়লেই চলবে এখান থেকে, ঠিক আছে? জি। আচ্ছা, 17তে স্বীকৃতির সংজ্ঞা, 18তে হলো কারা কারা স্বীকৃতি কারা কারা দিতে পারবে। মামলার পারে, পক্ষ, হ্যাঁ। যারা পক্ষ, আমি যদি মামলার পক্ষ হই, ঠিক আছে, অথবা বিবাদী, বিবাদী, এরাই তো মামলার যে কোনো পক্ষ, তাই না? মামলার জি। পক্ষ সঠিক। মানে কি শুধু বাদী না, বিবাদীও? বিবাদীও, জি। বাদী বিবাদী দুইজনই। দুইটাই। দুজনেই। তাহলে জি। মামলার পক্ষ যারা, তারা স্বীকৃতি দিতে পারবে। জি। পক্ষের প্রতিনিধিরা, প্রতিনিধি কি, ধরেন বাপ নাই, বাপ না থাকে ছেলে, এরা। জি। জি। আচ্ছা, আইনানুগ প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধিত্ব মামলার বাদী বিবাদী যারা আছে তারা, মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে তারা দিতে পারবে। আর যার নিকট থেকে স্বার্থটা উদ্ধার হয়েছে সেও দিতে পারবে। মনে করেন একটা বাড়ি আপনি আমার সেও এখান দিতে থেকে পারে। কিনছেন, এটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে, আমিও স্বীকৃতি দিতে পারবো। বুঝছেন কিনা? যদিও আমার কোনো আর স্বার্থ নাই, তারপরও হুম। আমার এখান থেকে তো আপনি কিনছেন, হুম। এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এরাও দিতে পারে। আচ্ছা, এতটুকু জানলেই হবে। তারপর আমরা চলে যাব আপনার এই 22টা একটু পরে দেখতেছি, আমরা স্বীকারোক্তির মধ্যে চলে যাব। 24-এ চলে আসি। 24 ধারা। আচ্ছা, দেখেন তো, আমি একটা টেকনিক শিখাই দিই যারা হচ্ছে একটু কম পারে, মনে রাখতে কম পারে। এটা এটা কি লিখলাম আমি, 24। আর ইংরেজিতে পড়লে কি হবে? 28। 28। 28। তাহলে যেটা 24 সেটাই কি? 28। 28। তাহলে 24-এর সাথে 28-এর একটা সম্পর্ক আছে। কার সাথে? 28-এর সাথে। 24 হ্যাঁ, ওখানেও ভয়ভীতি, ওখানেও ভয়ভীতি, প্রলোভন আর ভয়ভীতি। 24-এর সাথে বাংলা 24, আপনার ইংরেজি 28, ঠিক কিনা? একটা জি। সম্পর্ক জি। জি। আছে, জি। বিপরীত জি। সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাইলে একটা বিপরীত। পারলে আর একটা এমনি পারবেন। 24-এ বলছে আপনার সেকশন হচ্ছে 24। জি। সেকশন 24-এ বলছে যে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়ে স্বীকৃতি আদায় করা হলে সেটা অপ্রাসঙ্গিক হবে। কি হবে? অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। ভয়ভীতি দিয়ে যদি কোনো স্বীকৃতি আদায় করেন, কি দিয়ে? জি। ভয়ভীতি দিয়ে যদি কোনো
স্বীকারোক্তি আদায় বা- করেন ভয়ভীতি দিয়ে, ওই যে হুম। ভয় দেখায় পিস্তল ধরে, তাহলে সেটা হুম। অপ্রাসঙ্গিক। আর 28-এ বলছে কি, ভয়ভীতি ছাড়া স্বীকারোক্তি আদায় করলে সেটা কি প্রাসঙ্গিক। 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 প্রাসঙ্গিক ভয়ভীতি ছাড়া আদায় করলে সেটা কিরকম হবে, প্রাসঙ্গিক। তাইলে 24-এর সাথে 28 মিল আছে না, বিপরীত মিল। তাহলে প্রথমটা নেগেটিভ, প্রথমটা কি নেগেটিভ, প্রথম নেগেটিভ। ভয়ভীতি দেখাইছেন মানে এটা কি নেগেটিভ না? জি অবশ্যই। তো ভয়ভীতি দেখায় স্বীকারোক্তি নিলে সেটা অপ্রাসঙ্গিক, আর ভয়ভীতি ছাড়া স্বীকারোক্তি নিলে সেটা প্রাসঙ্গিক। 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 তো প্রাসঙ্গিক। ভয়ভীতি আর পুলিশের কাছে আপনি যেটা দেন সেটাই অপ্রাসঙ্গিক, ভয়ভীতি থাকুক আর না থাকুক এটা না বিষয় থাকুক। না। জি। আর ম্যাজিস্ট্রেটের কাছে যদি ভয়ভীতি ছাড়া স্বীকারোক্তি দেন সেটা হুম। প্রাসঙ্গিক, জি। আর পুলিশের কাছে কিন্তু সবই অপ্রাসঙ্গিক দেওয়া। জি, এটা 25 দ্বারা বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা 25-26 আসে না সাধারণত, সাজেশনে আমি দেই নাই, কিন্তু 25-26-এর বিষয়টা আমি বলে দেই। 25-এ বলছে যে পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি, পুলিশের হ্যাঁ। পথে 25 পথে পুলিশ, পুলিশের কাছে যদি জি। দৌড়ায় গিয়ে আপনি বলেন আমি খুন করছি, তাহলে সেই হুম। স্বীকারোক্তিটা অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। কোনো প্রাসঙ্গিক। গ্রহণযোগ্য না। আর পুলিশ যদি দৌড়ায় না আপনারে বলে, একজন আছে দৌড়ায় গেছে, আরেকজন জি। আসছে পুলিশকে আসামি ধইরা আনছে, বুঝছেন হেফাজতে কিনা? থাকে যদি পুলিশের আর কি। হ্যাঁ, পুলিশ হেফাজতে থাকে, জি। তখন এটাও অপ্রাসঙ্গিক। জি। একমাত্র 27টা হচ্ছে কি 27টা হচ্ছে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু প্রাসঙ্গিক হবে। কতটুকু প্রাসঙ্গিক হবে, যতটুকু জি। আলামত উদ্ধার হয় ততটুকু আলামত যদি প্রাসঙ্গিক, উদ্ধার করা হয় তাহলে প্রাসঙ্গিক হবে। আর বাকিগুলো অপ্রাসঙ্গিক। মনে করেন আপনি বললেন অপ্রাসঙ্গিক। যে আমি ছুরি দিয়ে, এই ছুরি দিয়ে কি করছি, রহিমকে খুন করছি, ওই লোকটা ছুরিটা আছে হচ্ছে ইয়ে এই 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 পুকুরের ঘাটে, এটা জঙ্গলের ভিতরে ফেলে তো পুকুর ঘাট থেকে এই ছুরিটা কি করা হইলো, উদ্ধার করা হলো, এটা প্রাসঙ্গিক। ডিসকভারি যতটুকু হয়েছে এটা প্রাসঙ্গিক। হ্যাঁ। হ্যাঁ। এখন আপনি খুন করছেন এটা অপ্রাসঙ্গিক, এই ছুরি দিয়ে আপনি খুন করছেন এটা অপ্রাসঙ্গিক। জি। তাহলে একটা উদাহরণ যদি পরীক্ষায় আসে, রহিম করিমকে মেরে পুলিশের কাছে স্বীকার করলো যে সে করিমকে মেরেছে, খুন করেছে, এবং সে একটা ছুরি দিয়ে খুন করেছে, জি। সে একটা কি ছুরি দিয়ে খুন করেছে, ছুরিটা হচ্ছে রহিমের বাসার খাটের নিচে, তাহলে আপনার নিচের কোন বক্তব্যটি আপনার পুলিশের কাছে যে স্বীকার করছে কোনটা প্রাসঙ্গিক, কোন বক্তব্যটা প্রাসঙ্গিক, ঠিক আছে? প্রাসঙ্গিক আলামত না ছুরিটা। ছুরিটা এই যে ছুরিটা। খুন করছে এটা কিন্তু প্রাসঙ্গিক না, না। এটা কোনো সাক্ষ্যগত মূল্য নাই। সাক্ষ্যগত মূল্য কোনটার আছে, ওই যে আলামতটা উদ্ধার করছে ওইটা। আলামত আচ্ছা আছে। জি। আচ্ছা, ঠিক আছে, গুড। এখন আমরা চলে যাব নেক্সট। সাতাশ 28 করে ফেলছি, ঠিক আছে? তাইলে জি। এটা হইলো কিনা 24-এর সাথে 28 সব মিলমাল করে? জি হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা আবার 22-এ চলে আসবো। তাইলে আমাদের 3 নাম্বার প্রশ্নটা হইলো কিনা, আপনারা প্রশ্নগুলো মুখস্থ করবেন জি। একদম আমি যেভাবে লিখছি এইভাবে জি। আপনি ব্রেনে সেট আপ করার চেষ্টা করবেন, আপনার কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ রিটেন এমসিকিউতে। তাহলে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটাকে আলুকে আপনি সব পড়বেন। দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, তাহলে চলেন দেখি কিভাবে প্রাসঙ্গিক হয়েছে বাইরের জায়গাতে। ওইটার বিস্তারিতটা পার্ট 4-এ চলে আসবেন, বুঝছেন? দেখেন 22 ধারাতে কি বলছে, যে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, মানে দলিলের বিষয়ে আপনার কখন প্রাসঙ্গিক হবে, এই যে যতক্ষণ পর্যন্ত না দলিলের খাঁটিত্ব সম্পর্কে প্রশ্ন উঠে, ঠিক আছে? প্রাসঙ্গিক হবে না যতক্ষণ পর্যন্ত খাঁটিত্ব নিয়ে প্রশ্ন না ওঠে। এখন সিসিটিভি ফুটেজের মধ্যে যে মারছে তার ছবি আছে, তাইলে কি মৌখিক স্বীকৃতিটা প্রাসঙ্গিক? বলেন। দলিলে সে যেটা লেখছে ওইটাই সব ঠিকঠাক আছে, এখন কি আর মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে? বলেন। না, দরকার নেই। দলিল তো দলিল যাবে না, যদি সঠিক থাকে
দেওয়া যাবে না। দলিলের যাবে না, হ্যাঁ। দলিল সঠিক। হ্যাঁ, আর দলিলের খাঁটিত্ব নিয়ে যখন প্রশ্ন ওঠে ততক্ষণ মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় না। প্রাসঙ্গিক হবে, যে দলিলের কোনো সত্যতা নিয়ে প্রশ্ন তুললে আর কি। হ্যাঁ, এখানে কি লিখছি, কোন দলিলে লিখিত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় না যতক্ষণ জি না দলিলের খাঁটিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মানে কি, দলিলটা যদি খাঁটিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখনই মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। দলিলটা জাল কিংবা কৃত্রিম কিনা সে বিষয়ে প্রশ্ন উঠলে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। বুঝছেন? সঠিক আদারওয়াইজ স্যার। না। জি জি আচ্ছা, বুঝতে পেরেছি, স্যার। এখন 22-এর কত বলছে, ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন প্রাসঙ্গিক হবে? কি সম্পর্কে? ডিজিটাল ডিজিটাল রেকর্ড। রেকর্ড সম্পর্কে। তো ডিজিটাল রেকর্ড সম্পর্কে মৌখিক স্বীকৃতি তখনই প্রাসঙ্গিক হবে, যদি তখনই ডিজিটাল প্রাসঙ্গিক হবে রেকর্ডটা যদি ডিজিটাল রেকর্ডটা কৃত্রিম বা জাল হয়, আদারওয়াইজ না। বুঝছেন? উদাহরণ দিয়ে দিছি, উদাহরণগুলো পড়েন। এই যে দেখেন, ক যদি বলে যে তার কম্পিউটার থেকে পাওয়া ডিজিটাল রেকর্ডটি জাল, তবে ক এর মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে কি না? যদি জাল হয় তাইলে মৌখিক স্বীকৃতি দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না। তাহলে 22-24 বুঝছেন? 22 আর 22-এর ক জি প্রশ্ন বুঝতে 4। পারছি। তারপরে আমরা দলিল। চলে যাব প্রশ্ন 5-এর মধ্যে। 22 হলো এখন দলিলের শুদ্ধতা, আর এখানে হলো 22-এর কত হলো ডিজিটালের শুদ্ধতা আর কি। ডিজিটাল রেকর্ডের শুদ্ধতা। ডিজিটাল রেকর্ডও একটা দলিল। ডিজিটাল রেকর্ডের শুদ্ধতা আর কি, দুইটা ডিজিটাল রেকর্ডও একটা কি দলিল। দলিল। বুঝছেন? হুম। আচ্ছা, 5-এ চলে আসেন। প্রশ্ন 5। প্রশ্ন 5 প্রশ্ন 5-এ বলছে সোনা সাক্ষ্যের ব্যতিক্রমের প্রাসঙ্গিকতা। ঠিক আছে? কার ব্যতিক্রম? সোনা সাক্ষ্যের ব্যতিক্রমের প্রাসঙ্গিকতা গ্রহণযোগ্যতা, যাদেরকে প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ডেকে সাক্ষী গ্রহণ করা যায় না, তবু তাদের সাক্ষ্য কিভাবে প্রাসঙ্গিক, এই বিষয়গুলা 32 ও 33। আচ্ছা, 59 ধারাতে কি বলছে? আচ্ছা, 60 ধারাতে, 59 না 60 ধারা, 60 ধারাতে বলছে must be direct. হ্যাঁ, ডিরেক্ট হইতে মৌখিক হবে। সাক্ষ্য ওরাল হতে হবে। এভিডেন্সটা ডিরেক্ট হইতে হবে। মানে আপনি দেখলেন যে এই লোক খুন হয়েছে, এখানে একটা লোক আছে, ও খুন হয়েছে, এই এর খুন করছে, এটা আপনি নিজের চোখে দেখছেন, এই যে এখানে থাইকা, এই যে আপনার এই চোখ কি করছে, এটা দেখছে, আপনি সাক্ষ্য দিতে পারবেন। এখন আপনি দেখা, ঠিক আছে, আপনি দেখা আপনার হচ্ছে উনারে বললেন, কারে বললেন? এই যে সবুজ মিয়ারে বললেন যে আমি দেখছি ইমুকে ইমুকরে মারছে। সবুজ মিয়া কি সাক্ষ্য দিতে পারবো? না। পারবে না। কারণ কি? সোনা সাক্ষ্য জি- গ্রহণযোগ্য না। যিনি যিনি ঘটনা দেখছেন তিনি হলো 59 ধারায় উনি প্রমাণ করবে, আর এই প্রমাণ উনি যে সাক্ষ্যটা দিবে, এই না সাক্ষ্যটা না, দিবে 60 59 ধারায়। না, 60 না, ধারা, 59 60 ধারায়, ধারা। 60 ধারায় উনি উনি যে যে জিনিসটা দেখছে, যে জিনিসটা উনি প্রত্যক্ষভাবে দেখছে, উনি যে সাক্ষ্যটা দিতেছে বা দিবে, ওইটি হলো 60 ধারায়, 60 ধারার বলে দিবে। হুম, আর উনি হলো যে ঘটনাটা ঘটছে, ঘটনার দ্বারা ঘটনাটাকে উনি মানে যে প্রমাণ করবে, প্রমাণটা করবে, প্রমাণ এই ধারাটা হলো 59 হ্যাঁ ধারায়। আর উনি যে ওইটা দিবে আচ্ছা, প্রত্যক্ষভাবে, ওইটা হলো বলছে 60 ধারায়। হ্যাঁ 60 ধারায়। জি এখন জি 60 ধারার ব্যতিক্রম হচ্ছে 32-33 ধারা। জি। তার মানে কি? সোনা সাক্ষ্য শোনা গ্রহণযোগ্য না, কিন্তু গ্রহণযোগ্য না। জি এখানে গ্রহণযোগ্য। 32-33 ধারায় সোনা সাক্ষ্যটাকে গ্রহণযোগ্য। কখন গ্রহণযোগ্য হয় দেখেন, যদি মৃত্যুকালীন জবানবন্দিতে, মৃত্যুকালীন যদি জবানবন্দি। হ্যাঁ মৃত্যুকালীন, যদি ধরেন এই দুইটা লোক, ঠিক আছে, এই এরে মারতে চেষ্টা করছে, ও আর ইনজুর্ড হয়েছে, পরে হসপিটালে ভর্তি, এর পাশে মনে করেন এই সবুজ মিয়া বসে আছে। এখন সবুজ মিয়ারে বলছে আমারে তো রহিম মারতে আসছিল। তো সবুজ মিয়া কি এটা দেখছে? দেখে নাই। কারেন্টে শুনছে মৃত্যুপত্র যাত্রী একটা ব্যক্তির এখান থেকে। জি তাইলে এই ক্ষেত্রে সবুজ মিয়ারা জি শোনা সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে, যেহেতু মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে না। আর মৃত্যু পথযাত্রী ব্যক্তির কথাটা শোনা হইলেও সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য সাক্ষ্য হবে। এটা হচ্ছে 32 ধারায়। 33 ধারায় কি বলছে এটা আমরা দেখব। তাহলে শোনা সাক্ষ্যের ব্যতিক্রম বলছে কোথায়? পরীক্ষায়, লিখিত পরীক্ষায় আসবে শোনা সাক্ষ্যের জি ব্যতিক্রম সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো, অথবা আসবে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ঠিক আছে, এক্সপ্লেইন জি উইথ
এক্সেপশন, ইংলিশেও জি প্রশ্ন আসতে পারে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এক্সপ্লেন উইথ এক্সেপশন, মানে মৌখিক সাক্ষ্যটা ডিরেক্ট হইতে হবে, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। তখন আপনাকে 60 ধারা লিখলে চলবে না, 32-33 ধারার আলোকে প্রশ্নটা লিখতে হবে। 60 ধারার খালি কথাটা জি লিখতে পারেন যে এটার ব্যতিক্রম এখানে, আপনাকে আলোচনা করতে হবে 32 আর 33-এর আলোকে, ঠিক আছে? অথবা এমসিকিউতে আসতে পারে নিচের কোন ধারাটি এই আপনার 60 ধারার ব্যতিক্রম, নিচের কোন ধারাটি, এরকম আসতে পারে। একটু ক্রিটিক্যাল যদি এমসিকিউ করে, কিছু কিছু এমসিকিউ জি কিন্তু একটু ক্রিটিক্যাল হয়। যেমন জি পরীক্ষায় আসবে নিচের কোন ধারাটি ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এই বক্তব্যের ব্যতিক্রম ধারা, জি ঠিক আছে? কতে দিল 60, ঘতে দিল 32, ছোট গতে দিল আপনার 22, আর বড় গতে দিল সবগুলি। তাহলে কি হবে অ্যান্সার? 32 হবে। 32 হবে, ঠিক আছে? জি 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 প্রশ্নটা কি? ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এর হ্যাঁ, এটা ব্যতিক্রম ব্যতিক্রম হলো নিচের কোন ধারা। 32। তাই দেখেন, যেটা রিটেনে আসতে পারে সেটা আবার এমসিকিউতেও আসতে পারে। আসতে পারে। অতএব আপনি হচ্ছে মুখস্থ না করে বুঝে বুঝে পড়বেন, দেখবেন যাবেন, পড়ানো সুন্দর মানে হবে। সাইড বিষয়বস্তু ডাইন ডিক্লারেশনের ক্ষেত্রে মানে মিত্রেলের ইয়ে সঠিক। হ্যাঁ হ্যাঁ, হুম, সাইড দ্বারা বিষয়বস্তু হলো 32টা, ব্যতিক্রম হলো 32 দ্বারা ডাইন জি। ডিক্লারেশনের ক্ষেত্রে। ডাইন ডিক্লারেশন ছাড়াও আরো কিছু ক্ষেত্র আছে, ডাইন ডিক্লারেশনটাই আমরা ফোকাস করছি। আচ্ছা দেখি আমরা এখন 32-33-এ আমরা এভাবে পড়বো। ওই প্রশ্ন ধরে ধরে আপনি হচ্ছে পার্ট 4-এ এই জায়গায় চলে আসবেন, এসে আপনি এটা পড়বেন। যে সকল লোককে সাক্ষী হিসাবে তলব করা যায় না তাদের বিবৃতি কোথায় আছে? এই হেডলাইনটা ভালো করে পড়বেন 32-33-এ। যাদেরকে প্রত্যক্ষভাবে সাক্ষী হিসাবে ডেকে সাক্ষ্য গ্রহণ করা যায় না তবু তাদের সাক্ষ্য প্রাসঙ্গিক। 4 শ্রেণীর ব্যক্তি 8টি ক্ষেত্রে। কয় শ্রেণীর ব্যক্তি পরীক্ষা আসবে? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। কয়টা ক্ষেত্রে? জি, 8টা ক্ষেত্রে। ক্ষেত্র হইলে এগুলা 8টি হয়, ভালো করে ক্ষেত্র হইলে পড়বেন, 8টি। মুখস্থ। হ্যাঁ, আচ্ছা আমি পড়ার সময় কথা বললেন না, আপাতত শুনেন। 4 শ্রেণীর ব্যক্তি, 8টা ক্ষেত্র। 4 শ্রেণীর লোককে সরাসরি সাক্ষী হিসেবে হাজির করা যায় না। কোন লোককে? মৃত লোক, ওই যে মৃত্যু পারেনি ঘোষণা, যেটা নিখোঁজ, যে লোকটা হারায় গেছে, ঠিক আছে, অক্ষম, আর হাজির করানো অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এই 4 শ্রেণীর লোকের বক্তব্য আপনার শোনা সাক্ষ্য হলেও সেটা তখন প্রাসঙ্গিক হয়ে যায়। আর 33-এ বলছে আপনার পূর্বে প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলায় যখন প্রাসঙ্গিক হয়, তখন পূর্বে প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হলে, পূর্বে প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হলে। ধরেন পূর্বে কোনো একটা সাক্ষী দিছে কোনো একটা মামলায়, এখন পরবর্তী মামলায় ওই সাক্ষ্যটা লাগতেছে আগের মামলার, কিন্তু পূর্বের মামলায় যে সাক্ষ্য দিছে ওই লোকটা মৃত, নিখোঁজ, অসমর্থ, ঠিক আছে, এবং তাকে আনা ব্যয় সাপেক্ষ, এই উপরের বিষয়গুলাই, ঠিক আছে। তাহলে এই পূর্বের মামলার সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হতে পারে, যদিও ওই লোকের হাজির করা যাচ্ছে না। বুঝছেন কিনা? এটা আপনার বেসিক একটা বিষয়, মানে প্রথম মামলার সাক্ষ্য দ্বিতীয় মামলায় কি হবে? প্রাসঙ্গিক হবে, তার ওই লোকের না পাওয়া পর্যন্ত। স্যার পূর্ববর্তী মামলার মানে সাক্ষ্য যদি পরবর্তী মামলা যদি প্রাসঙ্গিক হয় সেক্ষেত্রে তো একই ব্যক্তির বিষয় হইতে হবে। হ্যাঁ, ওটা তো যদি প্রাসঙ্গিক হয়, এখন সব হ্যাঁ সময় তো প্রাসঙ্গিক হবে না। যদি প্রাসঙ্গিকতার জি ছোঁয়া থেকে যায় যে এটা লাগতেছে ওই লোকের সাক্ষ্যটা, কিন্তু ওই জি লোকে জি এমন একটা সাক্ষ্য দিচ্ছে, কিন্তু পূর্বের মামলায় ওই সাক্ষ্যটা জেরা হইতে হবে। কি হইতে হবে? যারা হইতে হবে। জেরা না হইলে তো পূর্বের মামলার সাক্ষ্যটা মানে স্বতঃস্ফূর্ত সাক্ষ্য হইল না। জেরা না হইলে জি কি জি এটা জি মানে প্রমাণ হইলো কোনো কিছু? খালি জবানবন্দি দিল, কিন্তু ওই মামলায় জেরা হয় নাই, তাইলে ওই সাক্ষ্যটা কিন্তু এই জি মামলায় আনা যাবে না। জি জেরা হইলে কি বিক্ষিপ্ত ভাবে সবকিছু ঠিকঠাক হয়, বুঝেন নাই? তো পূর্বের জি জি বুঝতে মামলায় পারছি। অবশ্যই জেরা হইতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে 32 আর 33। এখন জি এইভাবে আপনি কি করবেন? একটু 7 পয়েন্টটা কিন্তু কঠিন, আবার বুঝে পড়লে সহজ। এখন 7 পয়েন্ট থেকে 15 মার্ক আসে, ধারা কিন্তু খুব বেশি না,
কিন্তু জটিলতা আছে কিছু, এগুলো আমি ক্লিয়ার করতেছি বেসিক, এই জন্য আমি বেসিকের প্রতি জোর দিচ্ছি। বুঝছেন জি কিনা? শাক কয়েন সহজ, কিন্তু আবার কি অনেক কঠিন, কঠিন আছে। সাইন্টিফিক। জি জি সাইন্টিফিক। জি জি আপনি জি যারা হচ্ছে সাইন্টিফিক জিনিস ভালো বুঝেন তারা হচ্ছে ধারা শাক কয়েনটা ভালো বুঝবেন। এই জন্য জি বলতেছি এটা সহজ এবং কঠিনের একটা মিশ্রণ শাক জি কয়েনটা। জি 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 অনেকের কাছে খুবই সহজ, অনেকের কাছে খুবই কঠিন। যারা হচ্ছে সাইন্টিফিক অ্যানালাইসিস করতে পারেন তাদের কাছে সহজ, আর যারা একটু মুখস্থ নির্ভর ওদের কাছে একটু কঠিন। আমি কিন্তু জি সাইন্টিফিক ভাবে আগাচ্ছি। আচ্ছা, জি 5 নাম্বার শেষ, এখন 6 নাম্বার। 6 নাম্বারে হচ্ছে আপনার যে বিষয়গুলো দিয়েছি সেটা হচ্ছে আইন গ্রন্থের প্রাসঙ্গিকতা আছে, রায়ের প্রাসঙ্গিকতা আছে, বিশেষজ্ঞের মতামতের প্রাসঙ্গিকতা আছে, এই বিষয়টা নিয়ে। আর 7 নাম্বারে দিচ্ছি চরিত্রের প্রাসঙ্গিকতা। আর 8 নাম্বারে একটু আগে পড়ায় ফেলছি 59 আর 60 দ্বারা। আর আরেকটা পার্ট দিয়েছি জুডিশিয়াল নোটিশ, যেটা প্রমাণ করার দরকার নাই, 56, 57, 58। আমরা এতটুকুই আজকে পড়বো 58 পর্যন্ত। বুঝছেন কিনা? আজকে একটু বেশি পড়বো, গত ক্লাসে একটু কম পড়ছি না? কেন কম পড়ছি? সাইকোলজিক্যালি প্রথম দিন বেশি পড়াইলে সমস্যা, জি। তারপরে ক্লাস আর 2টা থেকে 3টা ক্লাস লাগবে শাক পয়েন্ট আজকে শেষ আমরা হতে। আজকে আমরা 3 থেকে 8 পর্যন্ত আর কি। হ্যাঁ, 8 পর্যন্ত পড়ে ফেলবেন, 1 থেকে 8 পর্যন্ত পড়া হয়ে যাবে তাহলে। জি জি তারপরে ক্লাসে দেখবেন যে আর 2টা ক্লাস লাগবে। জি তারপরে আমরা একদিন সময় দিব, পরীক্ষা নিব, মডেল টেস্ট নিব জি 100 জি মার্কের। জি আর তারপরে আমি 3টা মডেল টেস্টের আপনাদের একটা কম্বিনেশন দিয়ে দিব, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা, জি তারপরে এখানে আরেকটা বেসিক জিনিস আছে, যেটা হচ্ছে আমি আজকেই বলে ফেলি। আমরা হচ্ছে 11টা 7 বেজে গেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা কালকে বলবো সামনের ক্লাসে। এখন শুধু আমি বিষয়টা পড়াই দিই। দেখেন, আইন গ্রন্থের প্রতিবেদন 38 ধারা। ওই যে আপনার আপনার কোন একটা মামলা হইলে আপনি ডিএলআর নিয়ে আদালতে উপস্থাপন করতে পারতেছেন না, জি এটা জি জি প্রাসঙ্গিক করছে 38 ধারা। আমরা কি বলছি? 6 হুম থেকে 55 পর্যন্ত সব কিসের দ্বারা? হুম হুম। প্রাসঙ্গিকতার দ্বারা। তাহলে আইন গ্রন্থের প্রতিবেদন আদালতে নিয়ে যাচ্ছেন, এটা কি প্রাসঙ্গিক করছে কত দ্বারা? এটা হলো 38 38 ধারায়। দ্বারা। 38 দ্বারায় জি প্রাসঙ্গিক না হইলে তো আপনি এটা দিতে পারতেন না। বুঝতেছেন জি জি কিনা? জি 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 রায়ের প্রাসঙ্গিকতা 40 দ্বারা, রেজ জুডিকাটা। পূর্বের হুম, একটা মামলার রায় হয়েছে, পরে আর ওই বিষয় নিয়ে আপনি মামলা করতে পারতেছেন না। এটা কি পূর্বের মামলার রায় পরবর্তী জি মামলায় প্রাসঙ্গিক কিনা? সাক্ষ্য জি আইনটা জি একটু রাইট। আধ্যাত্মিক টাইপের। সাক্ষ্য জি আইনটা জি কেমন? একটু আধ্যাত্মিক টাইপের। হ্যাঁ, জি ডিপ মিস্টিক ফিলোসফার হতে হবে। জি জি মিক্সড ডিএমটি। সাবজেক্ট, একটার সাথে একটা জড়িত। জি দেখেন ভাষাটা কত সুন্দর। পূর্বের মামলার রায় পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। কিছুই বোঝা যায় না, আবার সবকিছুই বোঝা যায়। জি জি যদি আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করেন। ঠিক আছে, মানে পূর্বে একটা মামলার রায় হয়ে গেছে, পরের মামলায় সেটা অবশ্যই প্রাসঙ্গিক, মানে আর আপনি মামলাই করতে পারবেন না। 41 ধারা দেখেন, বিষয় সম্পর্কিত রায়, যেটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। ঠিক জি আছে, প্রবেট। জাজমেন্ট ইন রেম। আচ্ছা, প্রবেট, বিবাহ, নৌবিবাহ, দেউলিয়াত্ব, এই 4টা বিষয় মাথায় একদম মুখস্থ করবেন। এই এখতিয়ারে প্রদত্ত আদালতের রায় সকলের উপর বাধ্যতামূলক, মানে পৃথিবীর সবাই মানতে বাধ্য। এটা হচ্ছে ইউনিভার্সাল রায়। ঠিক আছে, জি কারা মানতে জি বাধ্য? পৃথিবীর সবাই। এই জন্য এটা কি সম্পর্কিত রায়? বিশ্ব সম্পর্কিত রায়। জাজমেন্ট ইন র্যাম, মুখস্থ রাখবেন, পরীক্ষা আসবে জি নিচের জি কোন জি ধারাটি জাজমেন্ট ইন র্যাম, নিচের কোন ধারাটি বিশ্ব সম্পর্কিত রায়। জাজমেন্ট ইন হ্যাঁ, 41 ধারা, এগুলো একটু মুখস্থ করবেন। আচ্ছা দেখেন, বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। বিশেষজ্ঞের মতামত কি? বিশেষজ্ঞ 11টা বিষয়ে 13টা বিষয়ে বিশেষজ্ঞ কি করতে পারে? তার মতামত দিতে পারে। যেমন বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, ডিজিটাল রেকর্ড, এই কয়েকটা বিষয় এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, এই বিষয়গুলোতে বিশেষজ্ঞ কি করতে পারে? বিচারক তো আর আইন বিজ্ঞান বুঝবে না, বিদেশি আইন বুঝবে না, ডিজিটাল রেকর্ড বুঝবে না, কার মাথা এটা কোথায় লাগাইছে, হস্তাক্ষর বুঝবে না, বুঝবে বিচারক? তার তো ওই বিষয়ে এক্সপার্টনেস জি নাই। না তো ওগুলা স্পেশালিস্টের কাছে জি দিয়ে দিবে। আচ্ছা, হস্তাক্ষর সম্পর্কে জি মতামত, দলিলে হস্তাক্ষর প্রমাণের জন্য হস্তাক্ষর তুলনা, বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। তারপর ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত, ডিজিটাল স্বাক্ষর, ওই যে ডিজিটালি যে স্বাক্ষরটা দেওয়া হচ্ছে, এই সম্পর্কে এটা বৈধ কিনা বা এটা ঠিক আছে কিনা, এই মতামতটা প্রাসঙ্গিক। 47-এর 45-এর ক, শারীরিক বা ফরেন্সিক মতামত, ডিএনএ যেটা টেস্ট করি, আমি আগেই বলে দিছি। বেসিকটা বুঝে বলাতে কি সুবিধা হয়েছে না এই বিষয়টা বুঝতে? ওই যে প্রথম ক্লাসে শারীরিক বা ফরেন্সিক প্রমাণ বলে দিছিলাম কিনা? জি
আচ্ছা, এই জন্য জি 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 বেসিকটা বুঝতে হবে। আর যারা প্রথম ক্লাস মিস করছেন ওটা দেখে নিয়েন, রেকর্ড দেওয়া আছে, গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, তারপরে দেখেন ক্যারেক্টার বা চরিত্রের প্রাসঙ্গিকতা। ঠিক আছে, 52 আর 55 ধারায় দেওয়ানি মামলার চরিত্র, আর 53 54 ফৌজদারি মামলার চরিত্র। একটু দ্রুত যাইতে হবে। 52 আর 55 থেকে, আচ্ছা দেখেন আমি একটু তাড়াতাড়ি, আমার তো আপনাদের রাত্র হয়ে গেছে, রোজার মাস, এখানে একটু তাড়াহুড়া হচ্ছে আমি। 52 থেকে 55, 52 থেকে কত, 55, আর মাঝখানে আছে কি 53 আর 54। তাহলে প্রথমটা আর লাস্টেরটা, 4টা ধারা, কয়টা? দেওয়ানিতে 2টা, ফৌজদারিতে 2টা, কয়টা হইলো? 4টা। তাহলে প্রথমটা আর লাস্টেরটা দেওয়ানির, আর মাঝখানের 2টা কার? ফৌজদারির। বুঝছেন কিনা? তাহলে প্রথমটা 52 আর লাস্টেরটা 55 দেওয়ানি, 53 আর 54 কার? ফৌজদারি। তাহলে 2টা 2টা 4টা হইলো। আর যাই আঁকাকি করেন না। তাহলে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। এই আপনি একটা সুর, কিন্তু আপনি কি জমি বিক্রি করতে সমস্যা আছে? বলেন আমাকে। মনে করেন আপনি চুরি করেন, না, নাই। জমি তো সত্ত্ব নিয়ে কথাবার্তা বলছে, আপনি চুর হন, বাটপার হন, ডাকাত হন, সমস্যা নাই। তাহলে দেওয়ানি মামলায় কি চরিত্র প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক। আবার বলছে 55-তে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ ইস্যুতে চরিত্র প্রাসঙ্গিক। শেষ। পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসে। 53-তে আর 54, 2টা হচ্ছে ফৌজদারির জন্য। এইভাবে পড়বেন, আপনি খাতার মধ্যে এইভাবে প্র্যাকটিস করেন। 52, 55, 53, 54, এটা দেওয়ানি আর এটা কি ফৌজদারি। 53-তে বলছে যে ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক। একটা আসামিরে ভালো বলতে পারবেন, সমস্যা নাই, খারাপ চরিত্রটা অপ্রাসঙ্গিক। আর হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? শিল্পী মাহমুদ স্যার, আজকে তো ক্লাসে জয়েন করলাম, আপনারা বলা হলেন। ও আচ্ছা, গত ক্লাস করেন নাই কেন? কালকে ক্লাসের সময় মতো পাইনি স্যার, পরে দেখলাম। আচ্ছা করেন, এখন করেন, আমার সময় নাই তো, পরে ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক ক্লাসে আছে। সাধারণত আমি হচ্ছে কথা বলা হয় না, আপনি ফোন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, ক্লাসে এমনি সময় কম তো, রোজার মাস, কথা বলবো না। আর রুটিনটা দিলে ভালো হয় ক্লাসে। ওকে, রুটিন দিয়ে রাখবো। আর অনলাইন নেওয়ার সবারই একটাই আছে যে অনলাইনে পড়ার চেয়ে গল্প বেশি হয়, কিন্তু আমি এটার বিপক্ষে আর কি। আচ্ছা, তো এ হচ্ছে 52 আর 55, আর 53 আর 54 দেখেন। 53 আর 54 এটা কি? ফৌজদারি মামলায় 53-তে বলছে আসামির ভালো চরিত্র আপনার কি প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, আর জি। আসামির আপনার খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। 54-তে বলছে খারাপ চরিত্র কি অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। তবে কোনো পক্ষ যদি ভালো বলে তখন খারাপ বলা যাবে। তাহলে ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক 53, ফৌজদারি মামলায় খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক কত? 54। তাইলে প্রথমটা ভালো চরিত্র প্রাসঙ্গিক, তাইলে এর উল্টাটা কি খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক 54। এটার থেকে কিন্তু পরীক্ষায় গতবারও আসছে, এবারও আসবে, খুব গুরুত্বপূর্ণ এগুলা। আর এখানে তো দুইটা যেটা আলাদা করে দিলামই, ঠিক কিনা? জি জি 52, 55, 53, 54। তাহলে 52 এটা দেখবেন। আচ্ছা, তারপরে না বুঝলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, আমি বুঝি নেই বা আমি জানি না। আজকে একটু দ্রুত আগাচ্ছি। তারপরে দেখেন সাক্ষ্য আইনে কিছু কিছু বিষয় আছে যেগুলা কি করার দরকার নাই, প্রমাণ করার প্রমাণের দরকার নাই। দরকার নাই। জি ঠিক আছে, 56, 57, 58, 56টা গুরুত্বপূর্ণ না, আমি এখানে দেই নেই। ঠিক আছে, জি যেহেতু সাজেশন এটা। 56, 57, 58। 57-তে বলছে কয়টা বিষয়? 11টা বিষয়। কয়টা 11টা বিষয়? বিষয়। জি 11টা 11টা বিষয়। বিষয়। 56-তে বলছে দৃষ্টিগোচরের যেটা নিতে পারে এটা প্রমাণ করার দরকার নাই। 57-তে জি বলছে আপনার 11টা বিষয় আছে যেগুলো আদালত অবশ্যই দৃষ্টিগোচরে নিবে, জি অবশ্যই। জি অবশ্যই নিবে। এগুলো আপনার প্রমাণ করতে হবে না, বাংলাদেশের আইন আপনি আইনজীবী হিসাবে প্রমাণ করার দরকার নাই, দেশের সীমানা প্রমাণ করার দরকার নাই, কোন দিন ছুটি কোন দিন বন্ধ এগুলো প্রমাণ করার দরকার নাই, বাংলাদেশের ভূখণ্ড আপনার প্রমাণ করার দরকার নাই, কে কবে চাকরিতে জয়েন করছে এগুলো প্রমাণ করার দরকার নাই, বাংলাদেশের জাতীয় পতাকা প্রমাণ করার দরকার নাই, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের আপনার ওই ভৌগোলিক অবস্থান, সরকারি ছুটি, হ্যাঁ, নিয়োগ, কর্মকর্তার গ্যাজেটভুক্ত সরকারি কর্মকর্তার, এগুলো প্রমাণ করার দরকার নাই। সংসদের আইনসভার কার্যাবলী আপনার প্রমাণ করার
দরকার নাই, সশস্ত্র বাহিনীর যুদ্ধনীতি প্রমাণ করার দরকার নাই। এই 11টা বিষয় মনে রাখবেন, এটা মুখস্থ করবেন চার্ট। নিচের পরীক্ষায় আসবে, নিচের কোনটি আপনার জুডিশিয়ালের মধ্যে পড়ে, আবার আসতে পারে নিচের কোন বিষয়টি প্রমাণ করার দরকার নাই, তখন এটার বাইরে যেগুলা পড়বে এই 11টার ওইটাই প্রমাণ করার দরকার নেই। আর স্বীকৃত বিষয়, অ্যাডমিটেড ফ্যাক্ট নট নিড টু বি প্রুভ, স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই, এটা বলছে 58 ধারায়। মনে করেন আপনি বিয়ে করছেন, ডিভোর্স দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, এখন আপনার ওয়াইফ গিয়ে মামলা করছে, আপনি বলতেছেন আমি ডিভোর্স দিয়ে দিছি, আমি দেনমোরের টাকা কিছু দিছি আর বাকিটা 2 মাস পরে দিব। তার মানে কি আপনি স্বীকার করছেন না যে বিয়ে হয়েছে, এটা আপনার বিবাহিত স্ত্রী জামাই হিসাবে স্বীকার হয়েছে কিনা? জি এখন আপনাদের বিয়ে হয়েছে কি হয়েছে না এটা নিয়ে সময় নষ্ট করার দরকার আছে? জি না হাজবেন্ড যদি বলতো যে ও তো আমার ওয়াইফই না, বউই না, আমি কেন ওরে দেন ওরে টাকা দিব, তখন কি জি। বিয়া হয়েছে কি হয়েছে না এটা প্রমাণের দরকার হইতো। যেহেতু একটা বিষয় স্বীকৃতি দিয়ে দিছে যে আমি, এটা আপনার বুঝে নিতে হবে যে আমি কি করছি, দেন ওরে টাকা কিছু দিয়েছি, বাকিটাও দিয়ে দিব, তার মানে বিয়া হয়েছে সেটা সে স্বীকার করে নিছে, ঠিক কিনা? জি এইটাই হচ্ছে 58 ধারা। অ্যাডমিটেড যে ফ্যাক্ট গুলা, যে অ্যাডমিটেড মানে স্বীকৃত, সেটা প্রমাণ করার দরকার নেই। আর 59 60 পড়ানো হয়ে গেছে না মৌখিক সাক্ষ্যের মধ্যে? 59 জি দ্বারা 60 দ্বারা 60 পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন। আগামী ক্লাসে 61 থেকে আমরা দেখবো 59 কি বলছে। দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, একদম সোজা সাপটা কথা। যেখানে দলিল আছে সেখানে কোনো মুখ নাই, মৌখিক সাক্ষ্য নাই। জি যেখানে জি। দলিল আছে সেখানে কি নাই, মৌখিক সাক্ষ্য নাই। আবার 59 দ্বারা ব্যতিক্রম কোথায়? 22 এতে। 22 এতে 60 ধারাতে কি বলছে যে মৌখিক সাক্ষ্যটা অবশ্যই ডিরেক্ট হইতে হবে, শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। আপনি খুন হইতে দেখেছেন, আপনি চুরি হইতে দেখেছেন, এটা দিতে পারবেন আপনি, আপনার চোখ দেখছে, কিন্তু আপনি যদি কারো কাছে বলেন সে শুই না গিয়ে সাক্ষ্য দিতে পারবে না। আবার 60 ধারার ব্যতিক্রম কোথায়? 60 ধারার ব্যতিক্রম 32 33 33। তাহলে 60 পর্যন্ত যেগুলা পড়াইছি এগুলা পড়বেন, আর কিছু বিষয় আছে বাদ করছে, ওগুলা পরে বেসিক। এই যে 30 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এখনো পড়াই নাই। 31 ধারাটা পড়াই নাই। 30 ধারা আগামীকালকে আমাকে মনে করাই দিয়ে যে 30, 133 আর 114 এই 3টা ধারার একটা সম্পর্ক আছে। এত মজার এটা, এটা আপনি বুঝলে আপনি অনেক অবাক হয়ে যাবেন যে এখানে এত তাৎপর্য। এবং এখান থেকে রিটেন প্রশ্ন আসবে, এমসিকিউতে ক্রিটিক্যাল প্রশ্ন আসবে, এবং কি এখানে এটা প্র্যাকটিস লাইফেও অনেক দরকার। ঠিক আছে? 30, 133, 114 এটা সামনের ক্লাসে এটা দিয়ে শুরু করব। তাহলে রমজান মাস, নাহলে আমি আরো আধা ঘন্টা দেখাইতাম, আপনাদের অনেকেরই ছেড়ে দিতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পড়াটা বুঝছেন কিনা বলেন? জি বুঝতে পারছি। খুব তার ভালো কোনো করে অসুবিধা হয়েছে? এখন আমরা সপ্তাহে একটু কয়দিন ক্লাস হবে স্যার? এক সপ্তাহে মিনিট কয়দিন ক্লাস কথা হবে বলবো। স্যার? ক্লাস হবে 3 দিন, 3 দিন গ্যাপ ঠিক দিয়া আছে? গ্যাপ দিয়া গ্যাপ দিয়ে প্রতিদিন ক্লাস করার দরকার নাই তো, জি জি। কারণ আপনি 60 পর্যন্ত পড়তে হবে না। এখন কালকে যদি আমরা ক্লাসে বসি, প্রতিদিন ক্লাস করলে স্যার মনেও থাকবে না, পড়াও হবে না। পড়া হবে না। আপনার নিজেকে একটা সময় দিতে হবে। জি হ্যাঁ, আপনি 60 পর্যন্ত পড়ে ফেলেন। প্রশ্ন কত আপনারা তো লেখা দেন না গ্রুপে, একটা ভাই দিছে, ওই ভাইটার নাম কি? মান্নান। ও মান্নান ভাই, আপনি দিচ্ছেন গ্রুপে, খুব ভালো হয়েছে। সবাই দিবেন, না দেখবেন মান্নান ভাই এগিয়ে গেছে, আপনারা পিছিয়ে যাচ্ছেন, বুঝছেন? আসলে আমরা অনেক সময় বুঝি না যে কি করতেছি, কি হচ্ছে। আপনি কোথাও কোনো কিছু করতে হবে না, এত দৌড়াদৌড়িরও কিছু নাই। জাস্ট আমার সাথে লেগে থাকেন, আপনার কিচ্ছু করতে হবে না। অথচ সেটা আপনি নিঃসন্দেহে নিশ্চিতভাবে কম থাকবে। এত টেনশন করার কিছু নাই, আমি ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে? আমরা হয়তো বা একদিন শুক্রবার, যদি আপনাদের সময় থাকে দিনের বেলায় 2-3 ঘন্টা ক্লাস করার মতো সুযোগ থাকে সামনে শুক্রবার, এটা আমার এর আগে জানায়েন, তাহলে আমি তামাদি বা ছোট একটা সাবজেক্ট একদিনই শেষ করে দিব। বুঝছেন কিনা? বলেন। জুমা নামাজের পরে স্যার, জুমা নামাজের পরে আমরা করতে পারবো, সমস্যা নাই।
বলেন কে কি বলতে চাচ্ছেন, দ্রুত বলে ফেলেন, আমি বিদায় বলছি নিব। যে আপনি শুক্রবার স্যার যে ক্লাসটা নিতে চাচ্ছেন সেটা আমরা জুমা নামাজের পরে 2 ঘন্টা হুম, বা 3 ঘন্টা ক্লাস করলাম, সমস্যা নাই, করতে না পারবো। স্যার জুমার নামাজের পরে আচ্ছা হলে সমস্যা। নাহলে রাতে, আচ্ছা। রোজার রাতেই দিন ভালো। তো একটু রাত সমস্যা হয়। রাতে তো করতেছি, ওই আমি চাচ্ছিলাম একটা ছুটির দিনে, যেহেতু আমাদের হ্যাঁ। পরীক্ষা কবে হয়ে যায়, জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচন আছে বারের, আবার ওইদিকে অনেক ঝামেলা আছে। স্যার সমস্যা নাই, তাহলে আস্তে স্যার আস্তে আগে। প্রিলি কি জুনের আগে হবে নাকি স্যার? না, জুনের আগে হওয়ার পসিবিলিটি আমি দেখছি না, বুঝছেন কিনা? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ক্লাস শেষ, আমি ক্লাস শেষ হলে কথা বলবো, স্যার তাছাড়া আমি যদি কথা বলবো না। জুম্মার আগে করানো যায় তাহলে ভালো হয়, 10টা বা 10:30টার দিকে এটা ক্লাস শেষ ভালো করে হয়। তারপর কারণ হচ্ছে ওনারা সবাই জুম্মার নামাজ পড়তে গেল আর কি। না, এটা আবার একটু সমস্যা হয় অনেকের, ঘুমটুম আমরা দেখি বিকেলের দিকে করতে করি হবে। কিনা। আচ্ছা, এখনো সিদ্ধান্ত নেই না এটা, এটা লাস্ট এটাই বুধবার ভালো। যে ক্লাস, ওই ক্লাসে সিদ্ধান্ত নিবো। বিকেলের আপনাদের দিকে কাছে আবার একটু প্রস্তাবনা ঝামেলা আছে? হয়ে যায়, কারণ ইফতারি বিকেলে তো একটা সমস্যা, বিকেলে প্রিপারেশন রান্না থাকে। বান্না আছে না, মহিলারা রান্না বান্না করে, আর সকালে তো আবার ওদিকে সময় আচ্ছা, কম। দেখি কি হয়, না হলে রাত্রি করবো আর কি। না স্যার রাতেই ভালো থাকুক, ওইটাই ভালো, বেটার। ঠিক আছে, সকালে হলো পুরুষদের জুমা নামাজের প্রস্তুতি, আর বিকালে হলো মহিলাদের রান্না বান্নার সমস্যা, হ্যাঁ সেই হয় না জন্য এতে। রাতেই। আচ্ছা, হুম, হুম। ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে এই 60 পর্যন্ত ভালো করে পড়বেন। প্রশ্ন হচ্ছে কত পর্যন্ত? প্রশ্ন হলো ইয়া আট, পর্যন্ত, আট পর্যন্ত, আট পর্যন্ত। সামনে ক্লাসে দেখি, আর 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? 2টা জি। ক্লাস, 2টা ক্লাস। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, কোনো টেনশন না করে পড়ে যান। আপনাকেও আল্লাহ অসংখ্য হাফেজ। ধন্যবাদ এত জি, সুন্দর একটা আসসালামু আলাইকুম। ক্লাস অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, এবং আসসালাম। জি, আসসালামু আপনার আলাইকুম। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলের ঠিক পক্ষ আছে, থেকে। ঠিক আছে, থ্যাংক স্যার ইউ। আসসালামু আলাইকুম, স্যার একটু রুটিনটা দিয়ে দিন স্যার, তাহলে বেটার হবে। ওই তো আবার হবে ইয়াবারে, আজকে কি বার? শুক্রবার না? জি স্যার। আবার হবে রবিবার করে। রবিবার, আচ্ছা, রবিবার, শুক্রবার, রবিবার। রবিবার আর বুধবার, ঠিক আছে? ঠিক আছে জি, জি। স্যার। রবি, সোম বাদ দিয়ে মঙ্গল বাদ দিয়ে বুধ, তাইলে রবিবার একটু বেশি করতে হবে, কারণ 2 দিন গ্যাপ থাকবে। আমি ওভাবে পড়া দিয়ে দেবো, হচ্ছেন কিনা? তার মানে সামনের বুধবারের মধ্যে আমাদের সাক্ষ্য 15 মার্ক নিশ্চিত করতে যাচ্ছি, ঠিক জি। আছে? এবং জি এটার স্যার। জন্য যা যা করা দরকার আমি করে দিব, আপনারা শুধু পড়বেন, একটু চোখ কান খোলা রেখে, আর রেকর্ড দিয়ে দিব, বারবার দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। জি, আসসালামু আলাইকুম, শুভরাত্রি স্যার। জি, আসসালামু জি, আলাইকুম স্যার। শুভরাত্রি, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। জি।